নেক্সট ট্রেন্ড। সো আমরা এআই দিয়ে সব কিছু রিপ্লেস করতে যাচ্ছি। সো up next we'll be exploring future of cloud native and AI. Beyond chatbot or actually AI agent that actually work. Many talk about AI integration, but few show architecture behind it. Today we are changing that. So we have Safin Ahmed with us from Field Nation. His session title Cloud Native AI Orchestration, Building an Agentic Auto Dispatch Platform with Bedrock and Agent Core. Safin will take us under the hood of a automated dispatch system, show how complex real logistics can be orchestrated using AI agent in production. He will cover the engineering challenges, the architecture pattern behind an agentic platform. If you are looking to integrate LLM into your cloud stack, understand agentic AI architecture or see enterprise AI in action, this session you cannot pass. Please join me welcoming Safin Ahmed to the stage. Please have a round of applause for him. Hello guys, this is Shafin Ahmed, uh, working as senior software engineer in Field Nation. So uh, today's session is all about how can we build an agentic AI using our own cloud native AI stack that we're going to show right now. So without any due further, let's dive into it. এটা ই করতে পারছি HDMI মানে কানেক্ট করছি ওকে হ্যাঁ স্ক্রিনটা চেঞ্জ করতে হবে সেটিংয়ে গিয়ে স্ক্রিনে গিয়ে জাস্ট ডুপ্লিকেট করেন, এখন তো এক্সটেন্ডেড হয়ে আছে। আচ্ছা এই যে এখানে সুইচার, আর আপনি ওই স্ক্রিনটা ফলো করতে পারবেন। ওকে সো আমরা আসলে এই স্লাইডের আসলে আমাদের মেইন গোলটা হচ্ছে যে আমরা একটা কেস স্টাডি দেখব যেখানে আসলে আমরা কিভাবে আমাদের এক্সিস্টিং সিস্টেমের লজিস্টিক্স মডার্নাইজ করি উইথ দ্য টাচ অফ জেনারেটিভ এআই সো at first I would like to share that how I'm structuring the session. So for first 10 minutes আমরা presentation slides cover করব নেক্সট 20 মিনিটস আমি রাখছি হ্যান্ডস অন ডেমো দেখার জন্য যে আমাদের এজেন্টিক এআই কীভাবে পারফর্ম করতেছে লাস্ট রিমেনিং 10 মিনিটস আমি কোড বেসে জাম্প করব টু শো ইউ গাইস দ্যাট হাউ উই আর ইমপ্লিমেন্টিং AWS Bedrock অ্যান্ড লাস্ট 5 মিনিটস আমি কিউএন এর জন্য রাখবো সো আমাদের কোর প্রবলেমটা বোঝার একটু চেষ্টা করি সেটা হচ্ছে যে let me just give you a short demo of how current auto dispatch works in Field Nation. So last session আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যানেজার রিদি আপু তিনি বলছিল যে Field Nation আসলে কি it's basically a marketplace and labor like it's a bridge between labor and buyer and labor technician in the marketplace. So basically আমার যদি কোনো একটা কাজ করানো লাগে আমি জাস্ট একটা ওয়ার্ক অর্ডার ক্রিয়েট করব অ্যাজ এ বায়ার ক্রিয়েট করে আমি জাস্ট ওইটা মার্কেট প্লেসে পাবলিশ করবো দেন হচ্ছে যে আমার কোনো টেকনিশিয়ান বা লেবার সে ওয়ার্ক অর্ডারটা রিকোয়েস্ট করবে অ্যান্ড দেন আমি জাস্ট ওকে অ্যাসাইন করবো এই ওয়ার্ক অর্ডারে এটা হচ্ছে ফুল ফ্লো আমাদের Field Nation-এর সো এটা আমরা কীভাবে অটোমেট করতে পারি
আমাদের কারেন্টলি একটা এক্সিস্টিং অটো ডিসপ্যাচ আছে, যেটা আসলে ভার্সন 1 আমরা বলতে পারি। তো সেই অটো ডিসপ্যাচটা আসলে কি চ্যালেঞ্জ ফেস করতেছে রাইট নাও, থাউজেন্ডস অফ লাইন অফ ডিটারমিনিস্টিক লজিক, এ মেনটেন্যান্স নাইটমেয়ার। পাশে একটা কোড স্প্যাগেটির পিকচার শেয়ার করছি, যেটা আসলে আমরা মোস্ট অফ দ্য ডেভেলপার খুবই পরিচিত স্প্যাগেটির সাথে। যেটা হয় যে আমাদের কোড বেসে অনেকগুলা ইফেলস লজিক থাকে এবং বাইরের প্রত্যেকটা রিকোয়ারমেন্ট অনুসারে এটা অ্যাডজাস্ট করা প্রত্যেকবার ইটস কোয়াইট টাফ ফর আস। সো এটা হচ্ছে একটা প্রবলেম ছিল। আরেকটা প্রবলেম ছিল যে বিজনেস রিকোয়ারমেন্টে যদি কোনো চেঞ্জ আসে বা বিজনেস লজিকে যদি কোনো চেঞ্জ আসে, তাহলে আমাদের আসলে কোড রিরাইট করতে হয়, আবার ডিপ্লয় দিতে হয়। সেটাকে আমরা একটু ডাইনামিক করতে যাচ্ছিলাম উইথ টাচ অফ এজেন্টিক এআই। আর থার্ড হচ্ছে যে আহ, বাইরকে এক্সপ্লেইন করা যে একটা প্রোভাইডার কেন অ্যাসাইন হয়েছে একটা ওয়ার্ক অর্ডারে, সেটা আসলে আমাদের এনাফ রিপোর্ট বা অডিটেবিলিটি ছিল না। তো এই তিনটা জিনিস আমরা কম্বাইন করে একটা সলিউশন আনার জন্য এজেন্টিক এআই কাছে আমরা মুভ করার ডিসিশন নেই। বাট যেহেতু এজেন্টিক এআই বা এআই ফিল্ডটা আসলে আমাদের সবার জন্য নতুন, তো ইটস কোয়াইট হার্ড টু ট্রাস্ট দ্যাট এজেন্টিক এআই's ডিসিশন উইল বি রাইট ফর দ্য প্ল্যাটফর্ম। সো দ্যাটস ওয়াই আমাদের একটা গোল ছিল পিওসি তৈরি করা, যে আসলেই এজেন্টিক এআই আমাদের কারেন্ট ডিসপ্যাচ রিপ্লেস করার মতন ক্যাপাবিলিটি রাখে কিনা। তো ওই টার্গেট অনুসারে আমরা আগাই। অ্যান্ড আমাদের যে ভিশনটা ছিল যে ফ্রম ডিটারমিনিস্টিক টু এজেন্টিক। সো আমাদের যে কারেন্ট ইফেলস লজিকের যে কোডটা, সেটাকে আমরা রিপ্লেস করব একটা ডাইনামিক রিজনিং দিয়ে। সো রাইট নাও আমাদের কোড হচ্ছে যে ইফেলসের উপরে ডিপেন্ডেন্ট। সো আমরা চাচ্ছিলাম যে ইন ফিউচারে টেকনিশিয়ানের পারফরমেন্স, লোকেশন, সার্টিফিকেশন, স্টেটাস সব কিছু রিয়েল টাইমে এজেন্টিক আই নিয়ে প্রসেস করে সেটার উপর র্যাঙ্কিং করে প্রোভাইডারটাকে অ্যাসাইন করবে। এবং আমরা কিছু ডাইনামিক জিনিস চাচ্ছিলাম, যেমন আমাদের কারেন্ট কোড যদি কোনো টাইম যদি আমাদের কোনো একটা সার্ভিস ফেল করে বা কোনো এপিআই কল যদি ফেল করে, তাহলে হচ্ছে যে আমাদের মানে কারেন্ট এক্সিস্টিং সার্ভিস সেটা আসলে হ্যান্ডেল করতে 100% কেপেবল না। যেমন কোনো একটা প্রোভাইডার অ্যাসাইন হলো ওয়ার্ক অর্ডারে, বাট সে প্রোভাইডারটা ওয়ার্ক অর্ডার মানে শেষ করার আগেই সে ব্যাক আউট করলো। তো সেই সব সিচুয়েশন আমরা ইফেলস কন্ডিশন দিয়ে হ্যান্ডেল করতে মানে একটু চ্যালেঞ্জ ফেস করতেছিলাম। আর এটা একটা, আর আরেকটা হচ্ছে এক্সপ্লেনেশন যেটা বললাম। সো সব কিছু মিলে আমরা এজেন্টিকের দিকে যাই অ্যান্ড আমরা ডিসিশন নিই যে আমরা এডাব্লিউএস স্ট্যাকের সাথে স্টিক করব। তো এডাব্লিউএসে যখন আমরা দেখি যে এডাব্লিউএস হচ্ছে আমাদের কী কী সার্ভিস প্রোভাইড করে এআইয়ের জন্য, তখন আমরা বেডরক চুজ করি, কারণ বেডরক আমাদেরকে কিছু ফাউন্ডেশন মডেল প্রোভাইড করে, লাইক ক্লড, তারপর হচ্ছে ওপেন এআইয়ের কিছু মডেল, অ্যানথ্রোপিকের ক্লড এআই সনেট। তো দ্যাটস ওয়াই আমরা ওইদিকে যাই। আমাদের যে ক্লাউড নেটিভ ফাউন্ডেশন টু বিল্ড এজেন্টিক এআই সলিউশনস, এর মধ্যে আমাদের যে ব্রেইন এজেন্টিক এআইয়ের, সেটা হচ্ছে আমরা বেডরক থেকে নিচ্ছি, যেটা বেসিক্যালি ম্যানেজ সার্ভারলেস অ্যাক্সেস টু ফাউন্ডেশন মডেলস। এটা আউট অফ দ্য বক্স আমাদেরকে সব কিছু ম্যানেজ করে দিচ্ছে। সো আমাদের কোনো জিপিইউ ক্লাস্টার্স মেনটেন করা লাগতেছে না। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে বেডরক আমাদের সিকিউরিটি প্লাস ওভারঅল বিহাইন্ড দ্য সিন যে ওভারহেডগুলো সেগুলো তারা ম্যানেজ করতেছে। সেকেন্ড অফ অল হচ্ছে আমরা এডাব্লিউএস এর এজেন্ট কোড ইউজ করতেছি, যেটা বেসিক্যালি একটা রান টাইম। এই এজেন্ট কোডটা বেসিক্যালি আমাদের এজেন্ট আমরা ডিপ্লয় করি এজেন্ট করে। এজেন্ট কোড যেটা করে যে ও হচ্ছে যে আমাদেরকে কিছু ফ্রেমওয়ার্ক দেয় স্টেট এবং মেমোরি ম্যানেজ করার জন্য, এবং হচ্ছে যে রাইট নাও এজেন্টিকে যে ফ্রেমওয়ার্কে কাজ করে রিঅ্যাক্ট ফ্রেমওয়ার্ক, যে ফার্স্টে সে রিজন করে তারপর সে অ্যাক্ট করবে কোনো একটা ডিসিশনের উপর, সেই ফ্রেমওয়ার্কটা আমাদের এজেন্ট কোড হ্যান্ডেল করবে। এই কারণে আমরা তাকে বলতেছি অর্কেস্ট্রেটর। আর প্রোডাকশন এপিআইস, এটাকে আমরা চিন্তা করতেছি যে আমাদের যে এলএলএম মডেল, এই এলএলএম মডেলের হাত হিসেবে চিন্তা করতেছি। বেসিক্যালি বিভিন্ন হাত থাকবে, বিভিন্ন হাত বলতে আমরা বোঝাচ্ছি প্রোডাকশন এপিআই। ফর এক্সাম্পল আমাদের কারেন্ট যে মনোলিথ সার্ভিস আছে, যেটা আসলে আমাদের কোর সার্ভিস, ওই সার্ভিসের যে এপিআইগুলো আছে, যেমন ওয়ার্ক অর্ডারের ডিটেলস নেওয়া, ওয়ার্ক অর্ডার প্রোভাইডার অ্যাসাইন করা, প্রোভাইডার রিকোয়েস্ট নেওয়া, এইগুলো হচ্ছে এক একটা হাত থাকবে এআইয়ের। সো এআই রিজনিং করে যে ডিসিশনটা নিবে, সেই ডিসিশনটা এক্সিকিউট করার জন্য প্রোডাকশন এপিআইগুলো কল দিবে। কল দিলে আমাদের এক্সিস্টিং সিস্টেম অনুসারে কাজ হবে, বাট ডিসিশন লেয়ারটা এজেন্ট নেবে আর কি। এটা হচ্ছে আমাদের গোল। এখন আমাদের যদি কারেন্ট আর্কিটেকচার বলি, যে আমরা যে পিওসিটা তৈরি করেছি, সে পিওসির কারেন্ট আর্কিটেকচার অনুসারে আমাদের কোর কম্পোনেন্ট হচ্ছে যে
আমরা শিডিউলার হিসেবে ইউজ করতেছি RabbitMQ বা BullMQ। এজেন্ট রান টাইম হিসেবে ইউজ করতেছি AWS এর স্ট্র্যান্ডস ফ্রেমওয়ার্ক এবং এজেন্ট কোর। আর আমরা ফিল নেশনের যে মনোলিথ এপিআই, আমরা আসলে এখন রিয়েল মানে পিওসির জন্য আমরা রিয়েলটা ইউজ করি নাই। পিওসির জন্য আমরা আসলে ফিল নেশনকে মিমিক করার জন্য আমরা একটা ব্যাকএন্ড তৈরি করছি, যেটা হচ্ছে ফার্স্ট এপিআই দিয়ে তৈরি করা। আর ডেটাবেস হিসেবে আমরা মাইসিকিউএল ইউজ করতেছি। মানে এগুলো সবই আসলে আমাদের প্রোডাকশনের যেই এপিআই আছে সেটাকে মিমিক করে তৈরি করা আর কি। এখন এখানে কিছু কনস্ট্রেন্টস আছে। আমরা এই কনস্ট্রেন্টসগুলো আগে থেকে ডিফাইন করে নিছিলাম, যাতে আমাদের এজেন্ট হচ্ছে যে কোনো নন ডিটারমিনিস্টিক ডিসিশন না নেয়। কারণ আমরা এটা প্রোডাকশনে যদি ডিপ্লয় করি, প্রোডাকশনে যদি সে কোনো এমন একটা ডিসিশন নেয় যেটা আসলে আমাদের বিজনেস লজিকের বাইরে, বা যেটা আমরা বায়ারকে এক্সপ্লেন করতে পারবো না প্রপারলি, তো এই কারণে আমরা কিছু কনস্ট্রেন্ট ডিফাইন করি আগে থেকে। ফার্স্ট কনস্ট্রেন্ট হচ্ছে যে এজেন্টসের কোনো ডিবি অ্যাক্সেস থাকবে না, সো আমরা ডেটাবেজ অ্যাক্সেসটা এজেন্টকে দিব না। দ্বিতীয়ত হচ্ছে যে এজেন্ট যে ডিসিশনগুলোই নিবে ওগুলা ব্যাকএন্ড দ্বারা ভ্যালিডেটেড হবে, সো প্রত্যেকটা ইন্টারাকশনই ব্যাকএন্ড হয়ে যাবে। আর থার্ড যেটা আমরা চিন্তা করছি যে এজেন্ট শুধুমাত্র কমিউনিকেট করতে পারবে টুলস দিয়ে, মানে এপিআই কল দিয়ে। এছাড়া আমরা আসলে কোনো ইন্টারনাল অ্যাক্সেস দিতে যাচ্ছি না এজেন্টকে। এটা হচ্ছে যে সিম্পল হাই লেভেল ডায়াগ্রাম আমাদের পিওসির। সেটা হচ্ছে যে আমাদের একটা ফার্স্ট এপিআই ব্যাকএন্ড আছে। এটা হচ্ছে যে আমি ধরে নিতে পারি যে এটা হচ্ছে যে আমাদের ফিল নেশনের কোর সার্ভিস, যেটাতে আসলে ওয়ার্ক অর্ডার হ্যান্ডেল করা হয়। এখন এই ব্যাকএন্ড যেটা করবে সেটা হচ্ছে যে আমরা যখন অটো ডিসপ্যাচ করবো, ইনস্টেড অফ অ্যাক্টিভেটিং আওয়ার ইফেলস কন্ডিশন, এটা যেটা করবে এটা রাউট করবে হচ্ছে যে শিডিউলারে। সো শিডিউলারটা আমরা মেনটেন করতেছি ডেটাবেস প্লাস RabbitMQ দিয়ে। এই শিডিউলারে যদি আমাদের একটা জব ক্রিয়েট করে দেয় এই ব্যাকএন্ড এআই এজেন্টের জন্য, আমাদের ওয়ার্কার হচ্ছে এই শিডিউলার থেকে যখন জবটা পুল করে সে যেটা করবে, আমাদের যে রান টাইম আছে এজেন্ট কোর রান টাইম, সেখানে হচ্ছে যে আমাদের রান টাইমটাকে ট্রিগার করবে। রান টাইমটাকে ট্রিগার করলে আমাদের যে স্ট্র্যান্ডস এজেন্ট আছে, এটা হচ্ছে বেসিক্যালি এই তিনটা হচ্ছে স্ট্র্যান্ডস এজেন্ট। এর মধ্যে ফার্স্ট এজেন্টটা হচ্ছে অর্কেস্ট্রেটর এজেন্ট। আমরা এটা আসলে মাল্টি এজেন্ট আর্কিটেকচার হিসেবে ডিজাইন করছিলাম, যে ফার্স্টে অর্কেস্ট্রেটর এজেন্টে ঢুকবে রিকোয়েস্টটা অর্কেস্ট্রেটর এজেন্টে ঢুকার পর সে ডিসিশন নেবে যে আমার এখন কি করতে হবে। ওয়ার্ক অর্ডার কিন্তু মানে আমার র্যাঙ্কিং করার জন্য আগে পাবলিশ করতে হবে। সো আমাদের এখানে দুইটা এজেন্ট কাজ করবে, একটা হচ্ছে পাবলিশ এজেন্ট, একটা হচ্ছে র্যাঙ্কিং এজেন্ট। অর্কেস্ট্রেটর এজেন্ট হচ্ছে যে রিকোয়েস্টটা পাওয়ার পরে সে আগে ওয়ার্ক অর্ডার স্ট্যাটাস চেক করবে, যেটা অলরেডি পাবলিশ কিনা বা ডিসপ্যাচড হয়েছে কিনা মার্কেট প্লেসে। সেটার উপর বেসিস করে সে ডিসিশন নেবে যে পাবলিশ এজেন্টের কাছে দিবে নাকি র্যাঙ্কিং এজেন্টের কাছে দিবে। আমি ধরে নিলাম যে হ্যাপি পাথ হিসেবে আমরা চিন্তা করতেছি যে ফার্স্টে সে দেখলো ওয়ার্ক অর্ডারটা যে ক্রিয়েট হয়েছে, সব কিছু দেখলো ডিটেলস, দেন সে বলবে যে ওকে ফাইন, উই নিড টু পাবলিশ দিস ওয়ার্ক অর্ডার। তখন এই ওয়ার্ক অর্ডারটা সে পাবলিশ এজেন্টের কাছে পাঠাবে। পাবলিশ এজেন্ট আবার ওয়ার্ক অর্ডারটা নিয়ে সে হচ্ছে যে বেসিক্যালি ওই এপিআইগুলো কল করবে যেগুলো আমাদের ফার্স্ট এপিআই ব্যাকএন্ডে আছে, অ্যান্ড দেন ওয়ার্ক অর্ডারটা পাবলিশ হলো। পাবলিশ হওয়ার পরে আমরা সাথে সাথে র্যাঙ্কিং করতেছি না, আমরা একটা র্যাঙ্কিং উইন্ডো মেনটেন করতেছি যে এত সময় পর আমরা র্যাঙ্কিংটা ট্রিগার করব। র্যাঙ্কিংটা করার জন্য আমাদের আগে প্রোভাইডারের রিকোয়েস্ট কালেক্ট করতে হবে, তো টেকনিশিয়ানরা ওয়ার্ক অর্ডার রিকোয়েস্ট করবে। সো এটা করার জন্য আমরা যেটা করতেছি যে অর্কেস্ট্রেটর এজেন্ট ফার্স্টে পাবলিশ করার পরে ওর যে রান টাইম প্রসেস ওইটা সে এক্সিট করে ফেলবে, তার মানে ফার্স্ট ফেজের কাজ শেষ। সেকেন্ড ফেজে সে একটা শিডিউল ক্রিয়েট করে রাখবে যে ঠিক আছে, আমি এই টাইমে ওয়ার্ক অর্ডার পাবলিশ করলাম, এখন থেকে আমি 30 মিনিট পরে আবার চেক করব যে প্রোভাইডার রিকোয়েস্ট আসছে কিনা। যদি আসে তাহলে আমি র্যাঙ্কিং করবো, নাহলে করবো না। সো বেসিক্যালি ফার্স্ট ফেজের পর একটা জব ক্রিয়েট করলো, 30 মিনিট পরে ওই জবটা ট্রিগার হইলো। ট্রিগার হওয়ার পরে এজেন্টটা আবার মানে ট্রিগার হবে, তারপর আবার রিকোয়েস্ট আসলো অর্কেস্ট্রেটর এজেন্টে। অর্কেস্ট্রেটর এজেন্টে আসার পর সে এখন ওয়ার্ক অর্ডারের যে ডিটেলসের এপিআইটা আছে সেটা কল দিয়ে ওয়ার্ক অর্ডারের ডিটেলস নিয়ে আসবে। নিয়ে আসার পর চেক করবে যে ওয়ার্ক অর্ডারের কী অবস্থা। তখন সে স্ট্যাটাস দেখবে যে অ্যাওয়েটিং প্রোভাইডার রেসপন্স। ওইটার উপর বেস করে সে এখন র্যাঙ্কিং এজেন্টকে কল দিবে, বিকজ সে দেখতেছে যে এখন আমাদের র্যাঙ্কিং করা লাগবে, ওয়ার্ক অর্ডারটা অলরেডি পাবলিশড। তখন র্যাঙ্কিং এজেন্ট যেটা করবে যে প্রোভাইডার রিকোয়েস্টগুলোকে কালেক্ট করে সে আমাদের যে লজিকটা আমরা লিখে দিছি প্লেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে, সেটার উপর ভিত্তি করে সে র্যাঙ্কিং করে জাস্ট হচ্ছে যে আপনার এই আমাদের যে ব্যাকএন্ড বা মাইসিকিউএল ডেটাবেস সেখানে প্রপারলি ইনসার্ট করতেছে যে কেন একটা প্রোভাইডার চুজ হয়েছে। বায়ার যে ফিল্টার সিলেক্ট করছিল যে আমি এরকম প্রোভাইডার চাই, এই সার্টিফিকেশন, এই ডিস্টেন্স, এই স্কিল থাকা লাগবে,
সেই ফিল্টারগুলোর উপর বেস করে এজেন্ট ডিসিশন নিয়ে একটা প্রোভাইডার র্যাঙ্কিং করবে, র্যাঙ্কিং করার পরে সেটাকে অ্যাসাইন করে দেবে ওয়ার্ক অর্ডারে। অ্যান্ড এটা হচ্ছে ফুল ফ্লো। এর মধ্যে যদি প্রোভাইডারটা ওয়ার্ক অর্ডার থেকে মানে ব্যাক আউট করে, দেন এজেন্ট ওইটাও হ্যান্ডেল করতে পারবে। ও হচ্ছে যে অ্যাজ ফাস্ট এজ পসিবল নতুন একটা প্রোভাইডার অ্যাসাইন করে ফেলবে ওয়ার্ক অর্ডারে। সো কারেন্টলি এই আর্কিটেকচারে চলতেছে। এবং আমরা ডায়াগ্রামে যদি একটু ফোকাস করি দেখবো যে এজেন্ট কিন্তু কোনোভাবে মাইসিকিউলের সাথে ইন্টারাক্ট করতেছে না, ও ব্যাকএন্ডের সাথে ইন্টারাক্ট করতেছে, ব্যাকএন্ড ডেটাগুলো দিচ্ছে এজেন্টকে। সো এই আর্কিটেকচারটা আমরা স্ট্রিক্টলি ফলো করছি। আমাদের এই পিওসির ব্রেক থ্রু যদি বলি, তাহলে ব্রেক থ্রু হচ্ছে যে আমরা সোফার আমাদের কাছে এটা ভ্যালুয়েবল লেগেছে যে এক্সপ্লেনেবিলিটি। সো এর আগে যেটা হয়তো উইথ আওয়ার লিগেসি সার্ভিস, যে আমরা খালি এতটুকুই বলতে পারতাম যে নো প্রোভাইডার ফাউন্ড 404, দ্যাটস ইট। বাট রাইট নাও এই এজেন্টিক সলিউশনের পর আমরা আসলে আরও কনটেক্সট দিতে পারি আমাদের বায়ারকে যে কেন আমরা আসলে এই এক্স্যাক্ট টেকনিশিয়ানকে চুজ করছি। ফর এক্সাম্পল, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আই ফাউন্ড 5 টেকনিশিয়ানস বাট excluded them because their background checks expire next week. I recommend take X who is 5 miles away with 4.9 rating. So এই ট্রান্সপারেন্সিগুলো আমরা খুব সহজে এজেন্টিক এর মাধ্যমে করতে পারতেছি। সো দ্যাটস দ্য উইনিং পার্ট অফ দিস পিওসি। অ্যান্ড আমরা যদি নেক্সট স্লাইডে যাই, ডিজাইন ডিসিশন অ্যান্ড ট্রেড অফস। সোফার এই ডায়াগ্রাম দেখে অনেকেরই কোয়েশ্চেন আসতে পারে যে ওয়ার ইজ ভেক্টর ডিবি, ওয়ার ইজ এমসিপি সার্ভার্স, রাইট? সো আমাদের একটা গোল ছিল, সেটা হচ্ছে যে ফ্যান্সিনেসের মানে ফ্যান্সি ওয়ার্ডের পেছনে না ছুটে আমরা চাচ্ছিলাম যে কীভাবে আমাদের যে প্রবলেম সেটাকে আমরা সলভ করতে পারি অ্যাজ ইফিশিয়েন্টলি অ্যাজ পসিবল। রাইট নাও আমাদের টার্গেট ছিল শুধুমাত্র এই ওয়ার্ক অর্ডারগুলোকে স্মার্ট মানে অটো ডিসপ্যাচ করা প্রপারলি উইথ দ্য টাচ অফ এজেন্টিক এআই, এবং বায়ার যাতে বুঝতে পারে যে কেন একটা প্রোভাইডারকে আমাদের সিস্টেম অটোমেটিকলি চুজ করছে অ্যান্ড অ্যাসাইন করছে। এটা করার জন্য আসলে আমি ভেক্টর ডিবি বা এমসিপি সার্ভারের কোনো প্রয়োজন সোফার আমি আসলে অনুভব করিনি। কারণ হচ্ছে যে আপনার ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে ভেক্টর ডিবি আসলে কি। ভেক্টর ডিবি বেসিক্যালি আমরা যেটা করি, আমাদের যে প্লেন ডেটাগুলো সেগুলোকে আমরা ইমবেডিংস তৈরি করে ভেক্টর ডিবির মধ্যে রাখি। এখন ভেক্টর ডিবি নিয়ে আসলে আমাদের আলাদা একটা ওভারহেড তৈরি হচ্ছিল এটাকে মেনটেন করা, কারণ আমাদের অনেকগুলো মাইক্রো সার্ভিস, অনেকগুলো ডেটাবেস, আমাদের অনেক ডেটা, প্রত্যেকটা ডেটা আমরা যদি ভেক্টরাইজ করি তাহলে সেটা মেনটেন করা আমাদের জন্য একটা এক্সট্রা ওভারহেড ছিল। তো এই কারণে আমরা ভেক্টর ডিবি এখানে আনি নাই সোফার। আর টুল অনলি এজেন্টস রিডিউসেস হ্যালুসিনেশন রিস্ক। সো আমরা এমসিপি সার্ভার ইউজ করি নাই বিকজ টুল অনলি ইউজ করলে এটা আমাদের ব্যাকএন্ড থেকে ডেটা রিটার্ন করবে, সো হ্যালুসিনেশনের রিস্কটা কম থাকে আর কি। আর স্টেটলেস এজেন্টস আর ইজিয়ার টু রোল ব্যাক অ্যান্ড অডিট। আমরা আসলে কোনো স্ট্রিক্ট স্টেট ম্যানেজমেন্ট রাখি নাই এই এজেন্টিক ওয়ার্কফ্লোতে। আমরা পুরোটাই স্টেটলেস করার চেষ্টা করছি যাতে আমরা এজেন্টটাকে আমরা স্কেলিং করতে পারি প্রপারলি। সো আমাদের যদি আমরা যদি এজেন্টটাকে অনেকগুলো কুবারনেটিস পডে রান করি একসাথে স্কেল করার জন্য, প্রত্যেকটা পড আসলে স্টেট নিয়ে আসবে কোন মেমোরি থেকে বা ডেটাবেস থেকে ওয়ার্ক অর্ডার বেসিসে। সো ওয়ার্ক অর্ডার আইডি বেসিসে সে স্ট্যাটাসটা পেয়ে যাবে যে এই ওয়ার্ক অর্ডারের কী অবস্থা। তো লোড ব্যালেন্সিং করাটা আমাদের জন্য খুব ইজিয়ার হবে এজেন্টের ক্ষেত্রে। আর ট্রেড অফ যদি বলি, এই চয়েসে যাওয়ার ফলে আমাদের কিছু ট্রেড অফ আছে। একটা হচ্ছে হায়ার লেটেন্সি ভার্সেস রুলস। ইফ এলস কন্ডিশনে আমাদের আসলে লেটেন্সিটা কম হইতো, কারণ সেক্ষেত্রে আমাদের এপিআই কল কম লাগতেছে, আমাদের লজিক সার্ভিসে থাকতেছে, তো সেদিক থেকে একটু লেটেন্সি বাড়বে। আর নন ডিটারমিনিস্টিক রিজনিং, যেটা আগে বলছিলাম যে স্টিল এজেন্ট ক্যান টেক ডিসিশন সামটাইমস দ্যাট ইজ বিয়ন্ড আওয়ার বিজনেস লজিক, বাট আমরা এই ডিজাইনের চেষ্টা করছি এটাকে মিনিমাল রাখার, যাতে ও কোনোভাবে নন ডিটারমিনিস্টিক ডিসিশন না নেয়। আরেকটা হচ্ছে ডিবাগিং কমপ্লেক্সিটি। সো রাইট নাও আমাদেরকে এডাব্লিউএস এজেন্ট করে কিছু টুল দিচ্ছে অবজারভেবিলিটির জন্য, বাট সেগুলো ডেফিনেটলি কামস উইথ কস্ট। সো ওপেন সোর্স বা অন্য কোনো ওয়েতে কীভাবে মনিটরিং করা যায় সেটা স্টিল উই আর এক্সপ্লোরিং, বাট রাইট নাও উই আর ইউজিং ক্লাউড ওয়াচ ফর মনিটরিং আওয়ার এজেন্টস। এখান থেকে আসলে আপনার লার্নিংস এবং রিস্ক এবং নেক্সট স্টেপ আমরা ডিফাইন করব। আমরা কিছু লার্নিংস পেয়েছি, সেটা হচ্ছে যে
আমরা কিছু লার্নিং পেয়েছি, সেটা হচ্ছে যে এজেন্ট রিজনিং সিম্পলিফাইজ দ্য র্যাঙ্কিং লজিক অ্যান্ড প্রোভাইড ডাইনামিক স্কেলেবিলিটি। সো বেসিক্যালি আমরা যেটা দেখেছি যে আমাদের কারেন্ট লিগেসি সার্ভিসে আমরা যেভাবে রিজনিং করতেছি বা র্যাঙ্কিং করতেছি, এগুলো আসলে এজেন্টে করলে খুব সিম্পলিফাইড হয়ে যাচ্ছে আমাদের জন্য। আমরা জাস্ট খালি প্লেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইনস্ট্রাকশন দিলেই ও আসলে প্রপারলি বুঝতে পারতেছে যে আসলে লজিকটা কী। আমাদের সেক্ষেত্রে কোডটা কমে যাচ্ছে আর কি। সেকেন্ডলি হচ্ছে যে ক্লিয়ার এজেন্ট বা বাউন্ডারিজ ইমপ্রুভ ক্ল্যারিটি। আমরা যদি এজেন্টকে স্টেপ বাই স্টেপ বলে দিই যে তুমি র্যাঙ্কিং এভাবে করবা, প্রোভাইডার এভাবে খুঁজবা, তোমার কাছে এই টুল আছে, অ্যান্ড একটা প্রবলেমের সলিউশন এভাবে করবা, তাহলে এটা আসলে এজেন্টের যে হ্যালুসিনেশন রিস্কটা সেটা অনেক অনেক ক্ষেত্রে কমায় দেয়। এজেন্ট খুব ভালো পারফর্ম করে। আর আরেকটা হচ্ছে যে ব্যাক এন্ড ফার্স্ট ডিজাইন বিল্ডস ট্রাস্ট। ডাইরেক্টলি ডেটাবেজে অ্যাক্সেস না দিয়ে আমরা যদি ব্যাক এন্ড ফার্স্ট ডিজাইন করি, তাহলে আসলে এটা বেশি রিলায়েবল ওয়েতে পারফর্ম করে। রাইট নাও আমাদের কাছে ওপেন কোশ্চেন আছে 3টা। এটা আসলে আমরা ইন্টারনালি ডিসিশন নিচ্ছি যে আমরা আসলে কোন ওয়েতে যাব। অনেকাংশে আমরা লক করছি ডিসিশনটা। একটা হচ্ছে যে হাইব্রিড এজেন্ট প্লাস রুলস। তার মানে এখানে আমরা একটা হাইব্রিড অ্যাপ্রোচ ফলো করব, যে এরকম ফর এক্সাম্পল 80% আমরা রিলাই করবো ইফ মানে আমাদের যে এক্সিস্টিং কোড সেটাতে, অ্যান্ড বাকি যে 20% অফ প্রসেস আছে, যেমন ধর কোনো একটা ডিসপ্যাচ ফেল করলো, কোনো কারণে আসলে প্রোভাইডার পাওয়া গেল না, সেক্ষেত্রে আসলে আমরা বায়ারকে ম্যানুয়ালি ইন্টারভেন করতে হয় যে ঠিক আছে আমি এখন অন্য প্রোভাইডার খুঁজবো বা অন্যভাবে প্রোভাইডার খুঁজবো। তো ওই প্রসেসটা আমরা কীভাবে এআই দিয়ে অটোমেট করতে পারি। সো আমরা ওই 20% প্রসেসে এজেন্টটাকে ইউজ করব, আর বাকি যে 80% আছে ওইটাকে আমরা ট্র্যাডিশনাল কোডে আর কি রান করব। সেক্ষেত্রে আমাদের কস্টটাও কম থাকলো, আবার হচ্ছে যে আপনার আমরা আসলে এক্সপ্লোর করতে পারতেছি যে এজেন্টিকে ইউজ করলে আমাদের আসলে কস্ট ভার্সেস ভ্যালু বা আরওআইটা কেমন আসে প্রোডাক্টে। সেকেন্ডলি হচ্ছে যে অবজারভেবিলিটি নিডস। এটা আসলে আমরা চিন্তা করতেছি যে আমরা কীভাবে আসলে অবজারভেবিলিটিটা বাড়াইতে পারি বা ইমপ্রুভ করতে পারি। রাইট নাও আমরা ক্লাউড ওয়াচে যেটা দেখতে পাচ্ছি, ম্যাট্রিক্স, তারপর ট্রেস, এগুলা দিয়ে আমরা কাজ চালাচ্ছি, বাট আমরা এটাকে আরও ম্যাচিউর করতে যাচ্ছি উইথ ডেটাডগ বা অন্য কিছু। নেক্সট প্ল্যানস ওইটাই যে 80-20 রুলে আমরা যেতে যাচ্ছি। উই আর অলসো প্ল্যানিং যে একটা মেকানিজম ইমপ্লিমেন্ট করতে, যেখানে আসলে আমরা রিয়েল টাইম দেখতে পারবো যে আমাদের ইনপুট টোকেন এবং আউটপুট টোকেন কত যাচ্ছে উইথ পার রিকোয়েস্ট, এবং কস্টটাও দেখতে পারবো আর কি। কারেন্টলি এডাব্লিউএস এটা 24 ঘন্টা পরে আসে, সো আমরা এটা রিয়েল টাইম করতে যাচ্ছি। আর আমি জাস্ট এখনই যাচ্ছি না কোয়েশ্চেন অ্যান্সারে, আমি জাস্ট একটা লাইভ ডেমো দেখাবো যে আমরা আসলে কি তৈরি করছি, তাহলে এটা আসলে বেটার আইডিয়া দিবে। যেহেতু সময় স্বল্পতা আছে, তো আমি এই কারণে হচ্ছে যে প্রি রেকর্ডেড একটা ভিডিও জাস্ট দেখাবো যে কীভাবে কাজ করতেছে। আমাদের এটা হচ্ছে যে একটা ফার্স্ট এপিআই ব্যাকএন্ড, এটাকে ধরে নিতে পারি আমাদের ফিল্ড নেশনের কোর এপিআই। এখান থেকে আসলে আমরা আমাদের একটা এজেন্টকে ট্রিগার করার জন্য আমরা একটা এপিআই রাউট এক্সপোজ করব, যেখানে আমরা জাস্ট ওয়ার্ক অর্ডার আইডিটা দিব যে এই ওয়ার্ক অর্ডারটা আমাদেরকে ডিসপ্যাচ করতে হবে। তো এজেন্টকে যদি আমি ওয়ার্ক অর্ডারটা দিয়ে দিই, ওকে আই থিঙ্ক নেটওয়ার্ক কানেক্ট করতে হবে। আচ্ছা সমস্যা নেই, হটস্পট। আচ্ছা okay, let me reload it. ওকে সো পিওসির জন্য আসলে আমরা কোনো ডেডিকেটেড ইউআই তৈরি করি নাই। আমরা জাস্ট যেটা করতেছিলাম যে আমরা ডেটাবেজে ওয়ার্ক অর্ডার ক্রিয়েট করতেছিলাম ডেটাবেজের ইউআই দিয়ে। এটা হচ্ছে ডেটা গ্রিপে আমরা একটা ওয়ার্ক অর্ডার ক্রিয়েট করতেছি। ওয়ার্ক অর্ডারটা বেসিক্যালি একটা ব্রেক ফিক্স ওয়ার্ক অর্ডার। ব্রেক ফিক্স বলতে আসলে এই ওয়ার্ক অর্ডারটা আমাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল প্রোভাইডার অ্যাসাইন করতে হবে। এটা হচ্ছে যে আর্জেন্ট ওয়ার্ক অর্ডার।
এটাকে আমরা ব্রেক ফিক্স বলতেছি, ব্রেক ফিক্স ওয়ার্ক অর্ডার। সো এখানে বেসিক্যালি একটা ওয়ার্ক অর্ডার ক্রিয়েট করলাম যে নিড টু ফিক্স এ ডেল ল্যাপটপ ইমার্জেন্সি। সো ক্রিয়েট করার পরে ওয়ার্ক অর্ডার যে আইডিটা ব্রেক ফিক্স ওয়ার্ক অর্ডারের, সেই আইডিটা আমি এখানে দিয়ে দিলাম যে আমার এই ওয়ার্ক অর্ডারটা ডিসপ্যাচ করতে হবে। সো এজেন্ট যাতে ওয়ার্ক অর্ডার আইডিটা পেয়ে যায়, তো এখানে দিলাম। যার পর আমি যখন রিকোয়েস্ট পাঠাচ্ছি তখন আমাদের যে এজেন্টের যে টার্মিনালটা আছে, এটা হচ্ছে যে একটা টার্মিনাল অ্যাপ্লিকেশন সোফার যে এজেন্টটা তৈরি করছি। এখানে আমরা পুরো একটা মনিটরিং দেখতে পারবো যে এজেন্টটা কীভাবে কাজ করতেছে রিয়েল টাইম, এবং এখানে আমরা দেখতে পারবো যে কোন টুল ইউজ করতেছে। সো ফর এক্সাম্পল সে এখন বলতেছে যে আই উইল হেল্প ইউ ডিসপ্যাচ ওয়ার্ক অর্ডার 4, লেট মি স্টার্ট বাই চেকিং দ্য কারেন্ট স্টেটাস অফ দ্য অটো ডিসপ্যাচ রেকর্ড টু আন্ডারস্ট্যান্ড ওয়্যার উই আর ইন দ্য প্রসেস। তো এই এজেন্টটা অলওয়েজ স্টেটটা নিবে ডেটাবেস থেকে, ও চেক করবে যে ওয়ার্ক অর্ডারের কী অবস্থা এখন, এবং আমরা দেখতে পাচ্ছি যে সে কোন টুল কল করতেছে, কোন এপিআই কল করতেছে, এটাও আমরা দেখতে পারবো। অ্যান্ড দেন সে বলবে যে ওয়ার্ক অর্ডার ডিটেলসটা এই, ওয়ার্ক অর্ডার সে ডিটেলস পেয়ে গেছে আমাদের ব্যাকএন্ড থেকে। অ্যান্ড দেন সে ডিসিশন নিচ্ছে যে কোন এজেন্টকে কল করবে। সো সে আবার একটা সাব এজেন্টকে কল করছে, পাবলিশ এজেন্ট। পাবলিশ এজেন্ট যেটা করবে যে ও এখন দেখছে যে ওয়ার্ক অর্ডারটা পাবলিশ করা লাগবে, সো দিস এজেন্ট উইল জাস্ট গো হেড অ্যান্ড পাবলিশ দ্য ওয়ার্ক অর্ডার। অ্যান্ড লাস্টে হচ্ছে যে এখানে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যে বায়ারের নিজস্ব একটা প্রোভাইডারের পুল থাকতে পারে, যেটাকে আমরা বলতেছি ট্যালেন্ট পুল। ট্যালেন্ট পুলের মধ্যে তার নিজস্ব প্রিভেটেড কিছু প্রোভাইডার থাকবে। সো সে শুধু ওই ওয়ার্ক অর্ডারটা ওই প্রোভাইডারের কাছে ডিসপ্যাচ করবে। সো এখানে যেটা করতেছে যে এজেন্ট ওইটা সম্বন্ধেও অ্যাওয়ার, এবং সে ট্যালেন্ট পুলের প্রোভাইডারগুলোকে নিয়ে এসে শুধুমাত্র ওদের কাছে পাবলিশ করতেছে, নট দ্য ফুল মার্কেট প্লেস। অ্যান্ড পাবলিশ করার পরে সে বেসিক্যালি জাস্ট একটা জব শিডিউল করতেছে, যেটা বেসিক্যালি র্যাঙ্কিং জব, যে এত মিনিট পরে প্রোভাইডারটা র্যাঙ্কিং করবে। এই কারণ হচ্ছে যে এজেন্টটা যাতে আবার রিইনিশিয়েট হয় 30 মিনিট পর, সেটার কারণে এজেন্ট নিজেই জবটা শিডিউল করে রাখতেছে। শিডিউল করে এই ডিসপ্যাচ প্রসেসটা এখানে কমপ্লিট করতেছে, মানে এই এআই প্রসেসটা কমপ্লিট করার পরে আমি এখানে ফুল সামারি দেখতে পাচ্ছি যে কী কী হয়েছে। অ্যান্ড দেন এখন হচ্ছে যে যেহেতু এটা এক্সিট হয়ে গেছে, এখন হচ্ছে যে আমাদের প্রোভাইডাররা রিকোয়েস্ট করবে নর্মালি যেভাবে রিকোয়েস্ট করে ওয়ার্ক অর্ডার। রিকোয়েস্ট করার পরে 30 মিনিট পর আমাদের এজেন্ট আবার ট্রিগার হবে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছি যে এজেন্টটা আবার ট্রিগার হয়েছে 30 মিনিট পর, এবং সে বলতেছে যে আই উইল হেল্প ইউ ডিসপ্যাচ ওয়ার্ক অর্ডার 4, বাট সে আগে স্ট্যাটাস চেক করে ফেলতেছে। স্ট্যাটাসে দেখতে পাচ্ছে যে কারেন্ট স্ট্যাটাস ওয়ার্ক অর্ডারের ওয়েটিং ফর রিকোয়েস্ট, এবং কার কার কাছে পাবলিশ হয়েছে সেটাও সে দেখতে পাচ্ছে। ঠিক আছে, অ্যান্ড দেন আমরা এক্সপায়ার দেখতে পাচ্ছি সব কিছু ঠিকঠাক, নো প্রোভাইডার হ্যাভ ব্যাকড আউট ইয়েট, তার মানে এটা ফ্রেশ ওয়ার্ক অর্ডার। দেন এজেন্ট হচ্ছে যে বাকি টুলগুলোকে কল করতেছে, যেমন গেট স্মার্ট রুল ফর ওয়ার্ক অর্ডার। এটা বেসিক্যালি একটা ওয়ার্ক অর্ডার বায়ার যে ডিসপ্যাচ করছে, বায়ার কী কী রুল দিয়ে, মানে কী কী টাইপের প্রোভাইডার চায়, ডিস্টেন্স, স্কিলস, সার্টিফিকেশনস এটসেট্রা, সেটা এজেন্ট নিয়ে আসতেছে যে আসলে কী প্রিফারেন্স বায়ারের। তারপরে সে প্রোভাইডার রিকোয়েস্টগুলোকে কালেক্ট করলো, কালেক্ট করার পরে বেসিক্যালি এখন র্যাঙ্কিং শুরু করবে ওই স্মার্ট রুলের উপর ডিপেন্ড করে। সো এখানে যদি আমরা একটু নিচে যাই, এখানে দেখবো যে স্মার্ট রুল ফাউন্ডেড, ইয়াস, ল্যাপটপ সার্ভিসিং রুল, এটা বায়ারের ডিফাইন করা রুল। অ্যান্ড রিকোয়ার্ড সার্টিফিকেশন, ড্রাগ টেস্ট, অ্যালকোহল টেস্ট, হার্ডওয়্যার ইনস্টলেশন, প্রোভাইডার রিকোয়েস্ট নান কারেন্টলি পেন্ডিং। সো প্রথমবার সে রিকোয়েস্ট পায় নাই, বাট ডিসপ্যাচ চলতেছে। অ্যান্ড দেন সে আবার একটা জব শিডিউল করলো লাস্ট পর্যন্ত চেক করার, যে ঠিক আছে আমি শেষ পর্যন্ত চেক করবো যে প্রোভাইডার রিকোয়েস্ট আসে কিনা। অ্যান্ড দেন আমি যদি একটু ফাস্ট ফরওয়ার্ড করি, এখানে হচ্ছে দেখতে পারবো যে আমি ডেটাবেস থেকে রিকোয়েস্ট ইনসার্ট করতেছি অ্যাজ এ প্রোভাইডার। এখানে প্রোভাইডার হিসেবে একটা রিকোয়েস্ট ইনসার্ট করলাম, অ্যান্ড দেন আমাদের এজেন্ট আবার ট্রিগার হবে। আমি এখানে কয়েকটা প্রোভাইডার রিকোয়েস্ট করছি। দেন আমি যদি এখানে যাই, এখানে দেখবো যে আবার এজেন্টটা ট্রিগার হয়েছে। ট্রিগার হওয়ার পরে সে দেখতেছে যে এবার প্রোভাইডার রিকোয়েস্ট আছে আমাদের, এবং একটা এপিআই কল করতেছে গেট বাল্ক প্রোভাইডার ডিটেলস। সো তার কাছে যে কনটেক্সট থাকে যে যেই প্রোভাইডার রিকোয়েস্ট করেছে ওই প্রোভাইডারের আসলে ব্যাকগ্রাউন্ড কি, লাস্ট 7 ডেজে প্রোভাইডারের আমাদের একটা স্কোর আছে, আমরা প্ল্যাটফর্মে মেনটেন করি, এটাকে বলি প্রোভাইডার সাকসেস স্কোর, যে লাস্ট কয়টা ওয়ার্ক অর্ডার সে আসলে সাকসেসফুলি হ্যান্ডেল করছে, এরকম কিছু ডিটেলস। তো এই এজেন্ট যেটা করবে যে ওই প্রোভাইডার ডিটেলসগুলো নিয়ে এসে সে চেক করতেছে যে প্রোভাইডারটার আসলে রেপুটেশন কি মার্কেট প্লেসে,
কয়টা ভালো কাজ করছে, কমেন্ট কি, এগুলো সব কিছুর উপর ডিপেন্ড করে সে ডিসিশনটা নিচ্ছে। প্লাস বায়ারের যেই স্মার্ট রুল আছে, ল্যাপটপ সার্ভিসিং রুল, সেটাকে সে হাই প্রায়োরিটি দিচ্ছে, এটাকে সে কম্প্রোমাইজ করবে না। তো সব কিছু মিলিয়ে যখন সে একটা প্রোভাইডার পেয়েছে, লাইক এখানে বলছে যে provider who meet all smart rule requirements. Provider 10, John Hopkins, has drug test, alcohol test, IBM hardware installation. Rating is 4.85, PSS is 95, job completions 12, skills cure, cabling, hardware installation, fiber cabling, networking, hourly rate, everything is good. So decision কি নিছে? Decision নিছে যে according to the smart rule requirement, only provider 10, John Hopkins meet all the mandatory certification requirement. However, this provider is not verified. So তার কাছে সব কনটেক্সটই আছে, বাট সে এই পেজে নিচ্ছে ব্যাকএন্ড থেকে। অ্যান্ড দেন যদিও হচ্ছে যে এই লাস্টে যে জন হপকিন্স তার হচ্ছে যে ছিল না, ভেরিফাইড ফলস আসছে, বাট স্টিল সে ওটাকে প্রায়োরিটি দিয়েছে, কারণ সে ওই একমাত্র বায়ার যে বায়ারের স্মার্ট রুল ম্যাচ করে, কিন্তু বাকি যে প্রোভাইডারগুলো ছিল সেগুলো বায়ারের স্মার্ট রুল ম্যাচ করতেছিল না। সো দ্যাটস ওয়াই ওই প্রোভাইডারগুলোকে বাদ দিছে এজেন্ট। সো দেন আমরা জাস্ট এই প্রোভাইডারটাকে যে পেলাম, প্রোভাইডার 10, ওকে অ্যাসাইন করে দিলাম প্রোভাইডার। অ্যান্ড দেন আমাদের একটা সাইকেল কমপ্লিট অটো ডিসপ্যাচের। এইভাবে আসলে ফুল ফ্লো হ্যান্ডেল হচ্ছে এজেন্ট দ্বারা। আর এরপরে যদি আমি এখানে দেখাইছি যে আমি যদি আনঅ্যাসাইন করে ফেলি অ্যাজ এ প্রোভাইডার, ফর এক্সাম্পল ওয়ার্ক অর্ডারটা আমি শেষ করলাম না, আমি মাঝ রাস্তায় বা আমাকে অ্যাসাইন করলাম, আমি ক্যান্সেল করে দিছি, ওয়ার্ক অর্ডারটা অ্যাকসেপ্ট করলাম না, তখন কি হবে? তখন কিন্তু বায়ার বিপদে পড়ে যাবে। সো এটাও আসলে আমাদের সিস্টেম হ্যান্ডেল করতেছে। আমরা বেসিক্যালি যখন আনঅ্যাসাইন হচ্ছে ওয়ার্ক অর্ডার থেকে প্রোভাইডার, তখন আমাদের agent is just kicking in the process, and agent is just taking over that, okay fine, this provider has backed out, so how can we handle the redispatch process? So আমাদের এজেন্টের টার্গেট হচ্ছে যে এই ওয়ার্ক অর্ডারটাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল রিপ্লেস করা প্রোভাইডারদের, যাতে বাইরের টাইম বা এই বিষয়গুলো যাতে হ্যাম্পার না হয়, ওয়ার্ক অর্ডার যাতে হ্যাম্পার না হয়। সো আমরা কি করতেছি, আমরা বায়ারের যে ট্যালেন্ট পুল ছিল, ট্যালেন্ট পুল থেকে সব প্রোভাইডারগুলোকে নিয়ে আসতেছি, নিয়ে এসে শুধুমাত্র যে প্রোভাইডারটা ব্যাকআউট করছে ওই ব্যাকআউটটাকে বাদ দিয়ে দিচ্ছে এজেন্ট। বাদ দিয়ে আমরা বাকি প্রোভাইডারগুলোকে আবার পাবলিশ করতেছি বা বলতেছি যে হেই, দিস ওয়ার্ক অর্ডার ইজ রাউটেড, মানে আমরা এখন রাউট করব ওয়ার্ক অর্ডারটা, এবং প্রথমে যে অ্যাকসেপ্ট করবে তাকে আমরা অ্যাসাইন করে দিব। সো এই ওয়েতে আমরা এনশোর করতেছি যে ওয়ার্ক অর্ডারটা অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাসাইন হচ্ছে যদি কোনো প্রোভাইডার ব্যাকআউট করে। সো এই যে এখানে সে বলতেছে যে আই ক্যান সি দ্য ওয়ার্ক অর্ডার হ্যাজ বিন ডিসপ্যাচড বাট দ্য স্ট্যাটাস ইজ ব্যাকড আউট উইথ প্রোভাইডার 10 হ্যাভিং ব্যাকড আউট। According to my workflow, I need to redispatch to the talent pool providers, excluding the providers who backed out previously. Let me get the talent pool providers first. So it's fully dynamic. মানে এজেন্টের সব কনটেক্সট আছে, সে অ্যাওয়্যার, অ্যান্ড আমরা এই কাজগুলো করছি উইথাউট এনি ইফ এলস কন্ডিশন অর হার্ড কোড লজিক। এটা পুরোটাই ডাইনামিক। এবং আমরা যদি চাই, আমরা যদি বায়ার কোনো একটা স্পেসিফিক কিছু চাই, যে ঠিক আছে আমি এরকম প্রোভাইডার চাই যার আসলে কমেন্ট এরকম বা ফিডব্যাক ভালো, এটা জাস্ট সে বায়ার প্রম্পটের মাধ্যমে বলে দিতে পারবে এজেন্টকে, এবং সে লাইক দ্য এজেন্ট ক্যান হ্যান্ডেল ইট ইটসেলফ, লাইক উই ডোন্ট নিড টু পুশ এনি নিউ কোড অর ডিপ্লয় এনিথিং, যেটা আমাদের আগে এর ভার্সনে করা লাগতেছিল। এইটা একটা। সো ডেমোটা আসলে এটাই যে আপনার ব্যাকআউট ডিসপ্যাচ সব কিছু আমরা অটোমেট করে ফেলছি এই এজেন্টিক সলিউশনটা ইউজ করে, এবং এটা এমনভাবে তৈরি করা যে এটা আমরা আসলে যে কোনো ব্যাকএন্ডের সাথে প্লাগ ইন করতে পারবো। প্লাগ ইন করে আমাদের জাস্ট খালি এপিআইগুলা ফাংশনগুলো চেঞ্জ করলেই এজেন্ট আসলে সব কনটেক্সট পেয়ে যাবে। সো দিস ওয়াজ দ্য ডেমো, অ্যান্ড আমি এখন হচ্ছে যে চলে যাবো যে আমরা আসলে এটা কীভাবে বিল্ড করছি, টেকনিক্যাল ডিটেলসে চলে যাব। let me go back to the VS Code. So okay, so it's this one basically. আমাদের এই কোড বেসের বেসিক্যালি এটা একটা ফাস্ট এপিআই। আমি আসলে এটা একটা এপিআই হিসেবে তৈরি করছি, কারণ আমার আসলে গোল ছিল প্রথমত ফিল নেশনের যেই মনোলিথ সার্ভিসটা আছে সেটাকে মিমিক করা, আর দ্বিতীয়ত হচ্ছে যে এজেন্টটাকে এক্সপোজ করা এপিআইয়ের মাধ্যমে, যাতে কোনো একটা ব্যাকএন্ড বা কোনো একটা সার্ভিস এজেন্টকে কল দিতে পারে বা ইনভোক করতে পারে। সো দ্যাটস ওয়াই আই চোজ ফাস্ট এপিআই। আর আমি যখন এটাকে ইমপ্লিমেন্ট করি তখন স্ট্র্যান্ডসের পাইথন ফ্রেমওয়ার্কটা ছিল, বাট টাইপ স্ক্রিপ্ট বা জাভা স্ক্রিপ্টের জন্য কোনো সাপোর্ট ছিল না।
বাট এখন আসলে আমি দেখছি যে স্ট্যান্ডসের টাইপস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক বের হয়েছে। সো উই আর প্ল্যানিং টু মুভ টু টাইপস্ক্রিপ্ট বেস রাদার দেন পাইথন। বাট ইয়া, পিওসির জন্য আমরা পাইথন দিয়ে করছিলাম, কারণ তখন শুধু পাইথন অ্যাভেলেবল ছিল। এখানে আমরা যদি একটু দেখি, এটা আসলে আমাদের অ্যাপ্লিকেশনের এন্ট্রি পয়েন্ট, মেইন ডট পাই, এবং এটা একটা ফাস্ট এপিআই অ্যাপ্লিকেশন। ফাস্ট এপিআই অ্যাপ্লিকেশনে আমি কিছু রাউট ইমপ্লিমেন্ট করছি। এখানে এজেন্টের যে বিষয়টা, আমি মানে এগুলো হচ্ছে জাস্ট নর্মাল এপিআই রাউট, এগুলোর সাথে আমরা সবাই পরিচিত। আমি যদি একটু নিচে যাই, নিচে গেলে দেখতে পারবো যে আমাদের যেই এজেন্টের রাউটারটা আছে, এটা হচ্ছে যে এই জায়গাটাতে ডিসপ্যাচ। সো ডিসপ্যাচ ওয়ার্ক অর্ডার, এইখানে আসলে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে সরি, ডিসপ্যাচ ওয়ার্ক অর্ডার এজেন্ট, রাইট। সো এখানে আমরা যেটা করতেছি, আমি একটা ফাংশন কল করতেছি, রান অটো ডিসপ্যাচ। এটা আসতেছে আমাদের আরেকটা থেকে, আরেকটা হচ্ছে যে ফাইল থেকে, এটার নাম হচ্ছে যে এজেন্ট ডট পাই, যেটা বেসিক্যালি এই যে এই ফাইলটা এজেন্ট ডট পাই। এইখানে আমরা স্ট্র্যান্ডস নামে একটা ফ্রেমওয়ার্ক ইম্পোর্ট করতেছি, এবং সেখান থেকে আমরা এজেন্টার টুল নিচ্ছি। এটা এডাব্লিউএস এর ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক। বিষয়টা এরকম না যে স্ট্র্যান্ডস আপনাকে এডাব্লিউএস বেডরকের সাথে ইউজ করতে হবে, এটা আপনি যে কোনো মডেলের সাথে ইউজ করতে পারেন, নট নেসেসারি এডাব্লিউএস। সো তারপর আমরা যেটা করতেছি যে এখানে আমরা একটা ইনিট এজেন্ট নামে একটা ফাংশন তৈরি করছি। এখানে বেসিক্যালি আমি একটা সিস্টেম ইনস্ট্রাকশন প্রোভাইড করতেছি যে এজেন্টার আসলে কীভাবে বিহেভ করা উচিত, কী রোল বা কী কী স্টেপসে সে জিনিসগুলো ডিসিশন নেবে বা ফলো করবে। অ্যান্ড তারপর আমি যেটা করতেছি যে স্ট্র্যান্ডসের যে এজেন্ট ক্লাসটা আছে, এটাকে আমরা ইনস্ট্যান্সিয়েট করতেছি, করে আমরা সিস্টেম প্রম্পটটা দিয়ে দিচ্ছি যে আমরা এইভাবে চাই এজেন্টটা বিহেভ করুক, এবং কিছু টুল দিয়ে দিচ্ছি। এই আসলে আমাদের এজেন্টটা টুল বেসড। এটা আমি ফার্স্টেই ক্লিয়ার করছি যে কেন, কারণ আমরা এটাকে ব্যাক এন্ড ফার্স্ট রাখতে যাচ্ছিলাম টু বিল্ড ট্রাস্ট অ্যান্ড ক্রেডিবিলিটি। অ্যান্ড এখানে হচ্ছে যে আমাদের কিছু সাব এজেন্ট আছে। সো এগুলোকে আমরা বলতেছি সাব এজেন্ট, বিকজ এগুলা ইট সেলফ সেপারেট এজেন্ট। সো আমি যদি পাবলিশ এজেন্টে ক্লিক করি, আমি দেখতে পারবো যে পাবলিশ এজেন্ট ডট পাই, এটা একটা সেপারেট এজেন্ট। তো এর আবার কাজটা হচ্ছে ডিফারেন্ট। এটা করা হয়েছে সেপারেশন অফ কনসার্নকে মাথায় রেখে, কারণ আমরা চাচ্ছিলাম না যে মনোলিথিক এজেন্ট তৈরি করতে, আমরা চাচ্ছিলাম যে ডিস্ট্রিবিউটেড এজেন্ট তৈরি করতে। সো প্রত্যেকটা এজেন্টের আলাদা আলাদা রেসপন্সিবিলিটি থাকবে। এখন আমাদের যে মেইন এজেন্টটা ছিল, সরি ইটস নট দিস ওয়ান, এজেন্ট ডট পাই। সো এইখানে আমরা বেসিক্যালি বলে দিচ্ছি যে তোমার কাছে কী কী টুল অ্যাভেলেবল আছে, লাইক পাবলিশ এজেন্ট, এর কাজ হচ্ছে ওয়ার্ক অর্ডার পাবলিশ করা টু ট্যালেন্টফুল প্রোভাইডার্স। র্যাঙ্কিং এজেন্ট, এর কাজ হচ্ছে যে ওয়ার্ক অর্ডার যারা যারা রিকোয়েস্ট করছে ওদেরকে নিয়ে র্যাঙ্কিং করা। আর এই টুলগুলো হচ্ছে যে বেসিক্যালি অর্কেস্ট্রেট করার জন্য ওর যা যা ইনফরমেশন লাগবে সেগুলো আমরা প্রোভাইড করছি। করার পরে বেসিক্যালি আছে যে আমাদের যে ফাংশনটা, এটা হচ্ছে বেসিক্যালি কল হয় যখন আমরা কোনো একটা ওয়ার্ক অর্ডার অটো ডিসপ্যাচ করি। অটো ডিসপ্যাচের সময় আমরা বেসিক্যালি জাস্ট রেসপন্সটা এজেন্ট থেকে নিই এবং এটাকে স্ট্রিম করে পাঠাই ফ্রন্ট এন্ডে। দ্যাটস ইট। এখন আমরা যদি পাবলিশ এজেন্টে যাই, পাবলিশ এজেন্টও একইভাবে কাজ করতেছে, বাট এর হচ্ছে যে রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস ডিফারেন্ট। একে আমরা পাবলিশ রিলেটেড যে এপিআইগুলো আছে, যে সার্ভিসগুলো আছে সেগুলোর অ্যাক্সেস দিয়েছি। ও আসলে জানে না যে কি হচ্ছে, ওর কাজ শুধুমাত্র পাবলিশ করা, আর ওকে যখন কল করতেছি আমরা তখন কনটেক্সট প্রোভাইড করে দিচ্ছি। দ্যাটস ইট। সো এটাও একই প্যাটার্নে আমরা তৈরি করছি। আর আরেকটা হচ্ছে যে আমাদের র্যাঙ্কিং এজেন্ট ছিল, এই র্যাঙ্কিং এজেন্টটাকেও আমরা একই প্যাটার্নে তৈরি করছি। এখন এটা গেল আমাদের এজেন্টের কোড। এই এজেন্টটাকে জাস্ট আমরা ফার্স্ট এপিআই কানেক্ট করছি এইভাবে। এটাই হচ্ছে যে আমাদের বেসিক স্ট্রাকচার। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এই এজেন্টটা লোকালি আপনি বিল্ড করে ফেললেন, বাট হাউ উইল ইউ ডিপ্লয় ইট ইনটু এডাব্লিউএস অ্যান্ড মেক ইট ইউজেবল ফর পাবলিক। এটা আমরা যেভাবে করতেছি, এটা করার জন্য আমরা ইউজ করতেছি এডাব্লিউএস এজেন্ট কোড। এজেন্ট কোড বেসিক্যালি একটা রান টাইম যেটা আসলে আপনার এজেন্টটাকে ডিপ্লয় করবে এবং এটা পাবলিকের কাছে এক্সপোজ করবে এপিআই এর মাধ্যমে। এটা আমরা করতেছি হচ্ছে যে আমরা ফার্স্ট একটা ডকার ফাইল তৈরি করছি। এই ডকার ফাইলে আমরা বেসিক্যালি আমাদের যে এজেন্টের কোডটা আছে, এই এজেন্টের কোডটাকে আমরা প্যাকেজ করতেছি। প্যাকেজ করার পরে আমরা জাস্ট আমি এখানে কিছু কমান্ড লিখে রাখছিলাম, সরি নট দিস ওয়ান, ওকে। সো এখানে যেটা করতেছি আমরা যে এডাব্লিউএস ইসিআর এ আমাদের যে ডকারের যে প্যাকেজটা আছে এটাকে আমরা বিল্ড করার পরে ইসিআর এ পুশ করতেছি ডকার ইমেজটা। ডকার ইমেজে পুশ করার পরে আমরা বেসিক্যালি জাস্ট যেটা করব যে আমাদের এজেন্ট কোড যে সিএলআইটা আছে,
আমাদের যে এজেন্ট কোর সিএলআইটা আছে, এই সিএলআইটাতে আমরা জাস্ট বলবো যে হেই এজেন্ট কোর পাবলিশ দিস এজেন্ট ফ্রম ইসিআর এর যে রিপোজিটরির নামটা দিছি ডিসপ্যাচ এজেন্ট, সেটাকে আমরা পয়েন্ট আউট করে দেবো যে এই এজেন্ট থেকে তুমি ইমেজটা পাবা। তখন এজেন্ট কোর সব কিছু বিহাইন্ড দ্য সিন হ্যান্ডেল করবে, আমাদের আসলে ডিপ্লয়মেন্টের জন্য কোনো ওভারহেড মেনটেন করা লাগতেছে না আমাদের এন্ড থেকে। সো so this was everything I had to share, and lastly this is the Q&A session. So আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে, প্লিজ ফিল ফ্রি টু আস্ক। থ্যাংক ইউ। Yeah, sure. Khushir again. They did a nice work. যেখানে আমরা অফিসের একটা অর্গানাইজেশনের ডকুমেন্টেশনের প্রসেস ফাস্টিং করতে পারছি, বাট আরেকটা জিনিস, ইজ ইট পসিবল বাইং সাইকেল কমানোর জন্য, কারণ ইন্ডাস্ট্রিতে কাস্টমার এটা ফেস করতেছে, যখনই একটা পারচেস হয় দ্যার ইজ আ মাল্টিপল অ্যাঙ্গেল অফ ইভালুয়েশন, রাইট? টেকনিক্যাল ইভালুয়েশন, ফিনান্সিয়াল ইভালুয়েশন, দেন ক্যাপাবিলিটি বা ইভালুয়েশন। সো এই ইভালুয়েশন স্টেজটাকে আমরা কখনো অটোমেট করতে পারবো, মানে কাইন্ড অফ এলএলএম দিয়ে, উইথ দ্য ডকুমেন্টেশন ক্রাইটেরিয়া, সেটা যেভাবে আপনি করছেন, যে হাউ ডু ইউ রিয়্যাক্ট ডিউরিং একটা ডিসপ্যাচার যখন সিলেক্ট করবে অথবা ডিসপ্যাচারকে যখন এভিক্ট করবে, এরকমভাবে দিস ইজ অ্যান আইডিয়া জাস্ট। তো ইভালুয়েশন করার জন্য আমরা যেমন লার্জ প্রকিউরমেন্টের সময় যেটাকে বলা হয় কমপ্লায়েন্ট মেনটেন করে ইভালুয়েশন করে সিলেক্ট করা, হিউম্যান একটা থাকবে, সিস্টেম একটা থাকবে। বাইরের দেশে যেরকম এরকম সিস্টেমগুলো ইউজ করা হয়, যে লেটস ডু টু থিংস সেপারেটলি। ইজ ইট পসিবল? হোয়াট ডু উই নিড ইন্ডাস্ট্রিতে, যে আপনি যদি মনে করেন যে এই প্রসেসটাকে অটোমেট করতে চান, মানে কি কি ইনপুট হিসাবে আপনি এক্সপেক্ট করেন? জাস্ট গিভ এন আইডিয়া। আমি জাস্ট একটা ডেটা সেট নিব, যে ফর এক্সাম্পল আপনি আমাকে একটা ডেটা সেট প্রোভাইড করবেন যে এটা ইনপুট হলে এটা আউটপুট হওয়া লাগবে, বা ফর এক্সাম্পল আপনি যেই প্রসেসটা অটোমেট করতে যাচ্ছেন সেই অটোমেটেড ডেটাটা আমাকে প্রোভাইড করতে হবে। এটা হইতে পারে ডেটাবেস, এটা হইতে পারে কোনো পিডিএফ, হইতে পারে সিএসভি, ইট ক্যান বি এনিথিং। আমি এটাকে ফার্স্ট অ্যাপ্রোচ হিসেবে চিন্তা করবো যে এটাকে র্যাগে কনভার্ট করা যায় কিনা। সো রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন, আমি একটা ভেক্টর ডেটাবেস নিয়ে আসবো ওপেন সোর্স, সেই ডেটাবেসের মধ্যে আমি জিনিসটা এমবেডিংস তৈরি করে ইনসার্ট করে দেবো, অ্যান্ড দেন আমাদের যে ইট পাইপলাইনটা থাকবে, যে এজেন্ট আমরা ইউজ করব, ইট ক্যান বি ওপেন এআই অর এনি কাইন্ড অফ মডেল, এলএলএম মডেল। ওইখানে আমি জাস্ট যেটা করবো যে ভেক্টর ডেটাবেস থেকে আমি ওই মানে ওই রিট্রিভ করে নিয়ে আসবো, যে আমাকে যে কোয়েরিটা দিবে, কোয়েরিটা অনুসারে আমি রিট্রিভ করে নিয়ে আসবো যে ওই কোয়েরির সাথে মোস্ট সিমিলার বা মানে সিমিলারিটি আসলে বেশি কোন ডেটাগুলোর, সেই ডেটাগুলোকে আমি এআইতে ফিড করে দিয়ে আমি এআই যে রেসপন্সটা দিবে ওইটা আমি জাস্ট ইউজারকে দিয়ে দেবো। ইনিশিয়াল আমি এইভাবে চিন্তা করব যে কোনো কিছু অটোমেট করার জন্য, বাট আপনার কোয়েশ্চেন যদি অ্যান্সার দিই দ্যাট ইয়াস ইটস পসিবল, বাট ইট উইল ডিপেন্ড অন দ্য বায়ার রিকোয়ারমেন্টস, লাইক স্পেসিফিক রিকোয়ারমেন্ট, যে আপনি আসলে কি টাইপের ডেটা অটোমেট করতে যাচ্ছেন। ইভ্যালুয়েশনের যে বিষয়টা ওটা ডেফিনেটলি অটোমেট করতে পারবো। থ্যাংক ইউ। সো শাপিন ভাইয়ের আজকে যে টপিকটা, এটা আসলে এত শর্ট ডিসকাশন হবে না। আমরা যেটা করব, ক্লাউড নেটিভ বাংলাদেশের ওয়েবিনার থেকে আমরা একটা লং সেশন করব, সেখানে আমরা আরো ইনটিউটিভ ইন্টারেক্টিভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ শাপিন ভাই। Any more question? Any hands? Oh, হ্যালো শাফিন ভাই, আমার কোয়েশ্চেনটা খুব শর্ট। সেটা হলো যে আমাদের যে এজেন্টিক এআই মূলত অটো স্মার্ট ডিসপ্যাচ যে কাজটা করছে, সেক্ষেত্রে সে র্যাঙ্কিংয়ের উপর বেস করে প্রোভাইডারদেরকে সিলেক্ট করছে। সো আমি যদি জানতে চাই যে আমার সিস্টেমে যারা নতুন প্রোভাইডার, যাদের আগে কোনো ওয়ার্ক অর্ডার কমপ্লিট করার কোনো স্টোরি নাই, বা র্যাঙ্কে তারা আসলে তো টপে না, কিন্তু তাদেরকে তো ইভেন্চুয়ালি গ্রো করতে হবে, তো সেই জায়গা থেকে আমাদের এজেন্টিক এআই কীভাবে হেল্প করবে? সেক্ষেত্রে মানে আমাদেরকে বিজনেস লজিক চেঞ্জ করতে হবে। বিজনেস লজিকের ক্ষেত্রে আমরা এরকম করতে পারি যে
আমরা কোনো লোড ব্যালেন্সিং লজিক ইন্ট্রোডিউস করতে পারি, যে রাইট নাও আমাদের যে কারেন্ট স্মার্ট ডিসপ্যাচ আছে, যে সেখানে আমরা কি যেটা করতেছি যে বায়ারকে বলতেছি যে তোমার কাছে একটা অপশন আছে, ইউ ক্যান ইনক্লুড প্রোভাইডার্স উইথ নো প্রোভাইডার সাকসেস স্কোর। সো বেসিক্যালি যদি আমরা এটা ইনক্লুড করি, যদি এজেন্টকে বলি যে বায়ার ডিফাইন করছে এটা যে কোনো স্কোর ছাড়া যেসব প্রোভাইডার থাকবে ওদেরকেও আমরা ইনক্লুড করতে পারি, সেক্ষেত্রে আমাদের এজেন্টিক এআই ক্যান ডাইনামিক্যালি চেঞ্জ ইটস ডিসিশন। সেক্ষেত্রে যে নতুন প্রোভাইডার আছে ওদেরকেও সে চান্স দিবে আর কি। দ্যাটস ইট। Any more? হ্যালো। আচ্ছা, এখানে একটা টপিক বলা হয়েছিল যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের হ্যালুসিনেশনের কথা। বাট আমার কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের কি এনাফ ডাটাবেজ আছে যেটা দিয়ে আমরা ক্লাউড বেসড যে প্রবলেমগুলো সেইগুলোর জন্য একটা এজেন্টকে আমরা প্রিপেয়ার করতে পারবো কি না এই মুহূর্তে? ফিল্ড নেশনের কনটেক্সটে আমাদের কাছে মানে ডেটা আছে, বাট আপনি যেই কনটেক্সটে করতে যাচ্ছেন সেটার জন্য ডেটা আছে কিনা এটা আমাদেরকে মানে ডিসিশন নিতে হবে। আমি চিন্তা করছি যে মোস্ট ক্ষেত্রে নাই বা থাকবে না, সেক্ষেত্রে ডেফিনেটলি আমাদেরকে ভেক্টর ডিবি নিয়ে আসতে হবে। ভেক্টর ডিবি নিয়ে এসে ইম্বেডিংস ক্রিয়েট করে ওখানে ভেক্টরাইজ করে রাখতে হবে ডেটা। সো এখনো তাহলে আমরা বলতে পারতেছি এটা এখনো প্রোডাকশন রেডি না, সো R&Dতেই আছে। হ্যাঁ হ্যাঁ, ইটস এ পিওসি। সো আমি ফার্স্ট হচ্ছে যে ক্লারিফাই করছিলাম যে উই বিল্ড এ পিওসি অ্যান্ড উই আর স্টিল ওয়ার্কিং অন ইট টু মেক ইট টু দ্য প্রোডাকশন। সো ইয়া, রাইট। থ্যাংক ইউ। Any more question? I don't see any hand. So we can go for the crest handover ceremony. So we have now have the session that is called sponsor session. So we'll call out our patrons and our sponsor who supported to make this happen. And we would invite someone from that company to give a short speech on the company behalf. So first, I would like to invite the CEO of the Pico Cloud to come to the stage and have few words. Please, sir. Thank you all. Well, Platinum sponsors me F5 and Field Nation, so humbled to be in the company of such great companies. আমার নাম আজাদ চৌধুরী। দুটো মিনিট নিয়ে জাস্ট উইল টক অ্যাবাউট বিট অ্যাবাউট আওয়ার গ্রুপ। আমাদের বড় যেই প্যারেন্ট কোম্পানি যদি বলি, উই আর কোম্পানি কল্ড ফাইবার অ্যাট হোম। আমাদের মূল DNA is infrastructure, technology infrastructure. And সেটা যদি বলি যে আপনারা যারা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন লেভেলে ইউজারদের সঙ্গে ইন্টারাক্ট করে যে সার্ভিসেসগুলো দিতে চাচ্ছেন, সেটাকে যাতে আরও আপনাদের এম্পাওয়ার করার জন্যই কিন্তু আমরা কাজ করি। সো ব্রিফলি যদি বলি, আমাদের ফাইবার অ্যাট হোম ইজ আ ফাইবার অপটিক নেটওয়ার্ক কোম্পানি। সেটা নেশন ওয়াইড একটা নেটওয়ার্ক তৈরি করে রেখেছে গত
17 বছর ধরে আমরা from every division, every উপজেলা, every union is connected. And so সেই ক্ষেত্রে আমাদের কাজ predominantly B2B, and we empower the last mile users through ISPs. সেই কাজগুলো করতে করতে আপনাদের ডিমান্ডস or requirements থেকে যেটা we evolved into other verticals. So সেই fiber optic নেটওয়ার্কের সঙ্গে যে ট্রান্সমিশন, ডেটা ট্রান্সমিশন, আমি যদি বলি বাংলাদেশে roughly 50% or so of that internet data traffic goes through our network. So whether it's a click on your mouse, tap on the phone, in some way, shape or form is going through our network. So AJ, infrastructure is about reliability. So আমরা একটা switch on করি বাতি জ্বলে যায়. Internet is like that. So আমাদের internet is a basic right now. So সেই DNA থেকে we looked at other areas যেখানে what can we build for the masses যাতে the cost per unit একটা লেভেলে আসতে পারে that becomes usable, that becomes affordable. So সেই internet pricing যদি দেখেন over these 15 years has dropped dramatically. সেখানে ওই ট্রান্সমিশনের সাথে সাথে we also sell bandwidth. So we give you the ability to reach scale, location, and in a fast way. So সেই fiber optic transmission থেকে bandwidth থেকে we realize that data centers are increasingly becoming important. And সারা দেশে সেই similar DNA তে যদি বলি we saw an opportunity where everyone was building their own little data centers. So সেটাতে at the end of the day, this is a young generation. আমি একটা just বলবো যে I'm not a technology background person. So I'm from finance. 20 বছর ধরে I was in banking and financial services internationally. আর গত 10 বছর ধরে I've been in technology in Bangladesh. And more than not, আমাদের বাংলাদেশের যে এক্সপোর্ট ওরিয়েন্টেড যে ইন্ডাস্ট্রিগুলো আছে I think about 85% of that income is in the form of dollars যেটা সেই RMG sector থেকে আসে সেই dollars থেকেই কিন্তু আমরা we buy our fuel, we run our power plants, and we run our factories and produce everything else. So technology sector, আমাদের জন্য যেমন RMG sector is vital, Indiaর জন্য as a comparison, technology sector is vital. So this generation, the opportunity you have is to leverage, don't waste time fiddling around with infrastructure needs because you'll get lost. You'll get lost in cost and trial and error. So আমাদের কাজ হচ্ছে to give you the infrastructure, whether it is internet, scalability, latency, or cloud, যেটা today's topic. So AJ Cloud, we all, আপনারা সবাই, you're developing applications, you're deploying it in AWS or Azure. So Peacock Public Cloud is our newest venture. It rests on our transmission, on our bandwidth, on our data center ecosystem. So সেই ecosystem, if you guys are looking at pricing, if you're looking at latency, if you're looking at data residency, there is no proxy for AWS in Bangladesh. Good or bad, they don't exist here. So which means that every time you're deploying something, you're deploying that internationally. So সেখানে একটা latency you have to compromise. You have to spend valuable dollars. So you are spending dollars that the technology sector is not earning. And আমাদের সবাই as citizens of Bangladesh, if we want to excel, we need to generate or export more technology.
if we don't do that, in a few years' time, robotics will take over our garments. So তখন আমরা কি করব? So সেই জন্য আমি বলবো যে টেকনোলজি বিং এই গ্লোবাল সেক্টর মিনস আপনাদের কাছে যেই টুলস আছে বাংলাদেশে বসে is the same tool that someone in China, India, the US, they have the same thing. What's different is their access to those infrastructure tools has been better. And amader, this ecosystem of everything we've developed is to enable you, is to empower you. And ওই empowerment নিয়ে যখন আপনাদের cost দেখেন, startups বলেন, freelancers বলেন, your ability to deploy in AWS means you're sacrificing latency, you're spending in dollars, but and dollars এর সাথে বাংলাদেশ টাকার একটা যে divergence আছে, it's been evident. আমাদের গত last, I think, 5 বছরের মধ্যে we've kind of lost 50% of our value. So একদিকে আপনারা খরচ করছেন ডলারে, but income করছি টাকায়. So we need to be serious about that. So Pico proposition, if I just bring it down to maybe 4 bullet points. একটা হচ্ছে you get to kind of qualify for data residency, যেটা regulations আছে, যেটা your data stays in the country. আরেকটা হচ্ছে latency. Physics will tell you that if 200 million people live in Bangladesh and the data resides in India or Singapore, so your application responsiveness will suffer. And with AI, more and more your responsiveness of your application is going to depend on latency. So ওই কম্পিউটেশন লেভেলের জন্য যেই ব্যাক ইঞ্জিন দরকার সেটা যদি লোকালি হয় আপনাদের হোপফুলি ইয়োর অ্যাপ্লিকেশনস উইল রান বেটার অ্যান্ড লাস্টলি বলবো যে দ্য ফোর্থ পয়েন্ট হচ্ছে যে এই যে ডলার্সগুলো যে চলে যাচ্ছে আমরা we buy servers and routers and switches and fiber cables. Everything is in dollars. But our income is in taka. So the fourth problem we wanted to solve was the ability to pay in taka. And amra jodio Pico public cloud we have Dell servers and Nokia networking equipment and একটা Mirantis বলে আরেকটা company that built the orchestrator. So এগুলা সবকিছুই ডলারে কেনা. So because we wanted যেহেতু বাংলাদেশে এটা নাই, there is no AWS in Bangladesh, but we want the same type of ability but at a cost that will be affordable. সেটার জন্য এই Pico public cloud. Give it a shot. আমাদের টিম বোধহয় আজকে সকালে আসছিল. They gave a bunch of demos. আপনারা please use them. If there is any way we can help, our job is to empower you. যাতে আপনাদের applications, আপনাদের development work reaches the masses. আমাদের population, 200 million people almost. And bell curve হিসাবে আমাদের এখানে অনেক স্মার্ট মানুষ. A field nation is a great example. We need to have more field nations in Bangladesh to use the brain capacity here. সেখানে comparison যদি বলি, it is actually staggering. আমাদের বাংলাদেশের টেকনোলজি সেক্টর এক্সপোর্ট যদি বলি, we earn about, I think, 700-800 million, not even $1 billion. But by contrast, India, আমাদের neighboring country, they do about 220 billion. So why can we not do the same? We should be at least in the multi-billions. So how can we reach that if we continue to earn in taka and spend in dollars? We need to reverse that cycle. So young generation, this is a new Bangladesh. Please think about your country, be a patriot, develop things here for the global, population. TikTok, China বসে আমেরিকাতে বিক্রি করছে. Anyway, that's the 5-minute spiel for me. But আমাদের অফিস গুলশানে, please come.
আই থিঙ্ক সকালবেলা যেসব ডেমোসগুলো হয়েছে, শামিম অ্যান্ড এভরিওয়ান এলস, আপনারা যদি কোনো পিওসি করতে চান, I think we have a self-service portal that will help you configure your cloud, test out your application, and if things go well, you can deploy your system locally in Dhaka faster. And that's hopefully helpful. Thank you. So we have a small token of appreciation. Okay, so only Fiberatom doesn't only support us financially, they also help us to run the hands-on workshop with massive workload on the Pico Cloud. And also they provide Starlink connectivity for this program. So big kudos and thank you for again, and big round of applause for them. So next I would like to welcome our next platinum sponsor, F5. They are our repeating sponsors, patron. So I would like to welcome Moshir Bhai to have some few words. খুব শর্টকাট করব, প্রোডাক্ট মার্কেটিং বা আমি টেকনিক্যাল মার্কেটিং যাই না, সেলস যাই না। তো F5 এর রোলসটা হচ্ছে লাইক ফোর্স 5 টর্নেডো, 4 people sitting on a bar having beer and change the world application back in 1995. Chatta friend, idea, multi-billion dollars company, and it changes the world, really. সো আমার কথা হচ্ছে যে F5 টেকনোলজি কি, অনেকে বলে যে হোয়াট ইজ দ্যাট, ইটস আ রিফ্রেশ বাটন অর সামথিং এলস। সো F5 হচ্ছে অ্যাপ্লিকেশন ডেলিভারি সিকিউরিটি প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং একটা সলিউশন কোম্পানি, যেখানে বেসিক্যালি অ্যাপ্লিকেশন সেন্ট্রিক সলিউশনগুলো আমরা কাস্টমারদের কাছে সলিউশন আকারে, একটা প্ল্যাটফর্ম আকারে বিক্রি করি। ইটস নট পয়েন্ট অফ সলিউশন। এটা মোবাইল অ্যাপ্লিকেশন হোক, এটা এপিআই হোক, এটা জিআরপিসি, এমসিপি, এআই, মেবি monolithic application হোক, whatever, we can give the solutions. Not only that, it is a becha bakery, but what is the learning point? I like to play still now, মানে বয়স হয়ে যাচ্ছে, চোখে কম দেখি, ঘোলা দেখি কাছে, but still I love the black and white screen. বাট এইখানে F5 আমাদের কমিটিতে বাংলাদেশে যেই ট্রানজিশনে দেখেছি লাস্ট 6 ইয়ার্সে, লট অফ পিপল ইয়াং, আমরা নেটওয়ার্কের দিকে মুভ হইতাম, দেন আস্তে আস্তে অ্যাপ্লিকেশন, দ্য ইয়াংস্টার বা যারা অ্যামাজিং আইডিয়াগুলো নিয়ে আসতেছেন, আপু ভাইয়া যেটা যে আইডিয়া করছিলেন, অ্যামাজিং। আই মিন ইউ গাইজ ক্রিয়েটেড সামথিং যেটা আমরা কখনো জানতাম না, যেটা বাংলাদেশে। আজকে আমি 2টা জিনিস পাইছি। সেম কাস্টমার খুঁজতেছে বাইরে, লাস্ট 3 months I got your solution from you. Definitely I will connect with you, definitely. I mean
It's an amazing platform. I like to connect with you from the F5 গ্লোবাল এবং বাংলাদেশ থেকে সবাইকে ধন্যবাদ আমির ভাই টিম পিকো ক্লাউড ফাইবার এট হোম ফিল নেশন অ্যামাজিং টিম and other sponsor. We need to support them to bring the youngster ভাইয়া যেটা বললো যে visionaries. We have the capability, we have an innovative idea because we are strugglers. Strugglers are the most intelligent people. When you have a backstep, you have to do it. Thank you very much. So don't get bored with the photo shoot. We will have a combined photo shoot, inshallah, after the event, and we have a exciting quiz time coming up where we will have a exciting gift from Pico and Field Nation and others. So next, I would like to welcome Amran Bhai from the Field Nation team to have some few words. A round of applause for Amran Bhai. Hello everyone, good evening. So I'm Amran, the group manager, software engineering, Field Nation. So I would like to talk about few words about Field Nation. I think my previous colleagues already talked about what is Field Nation, but it's basically a marketplace. It's connecting the business with the field service lever. So if you compare it with the Upwork, maybe you know Odex Upwork, so they are basically solving the remote work. We are solving the on-site work. So we do not, unfortunately, we do not have any operation in Bangladesh business-wise. It's basically operating in the, mostly in the North American countries like US, Canada. So we have a team in USA and Bangladesh. Bangladesh is basically the key. We have a hub for the engineering department. Also, we have support and also accounting and other departments. So we started business in 2008. We started with 2 engineers in Bangladesh, and then eventually we had steady growth. So in the last 17 years, we have grown a lot. So I think currently we have 100 engineers in Bangladesh side. There are like 200 people working in this company. So it's growing. We are investing on people. We are investing on technology. So there are a lot of opportunity. I would say for the engineers, the young engineers, you can see our career page. Also, I would like to talk about the cloud native platform. So in 2016, we have started using Kubernetes. Maybe no other companies in Bangladesh started using that on that time. Then we have the concept of DevOps engineering. Then we evolved that into the SRE engineering. In last year, in 2025, we brought the concept of platform engineering. So now it's evolving. We also hiring 10 platform engineers in this year. So it's growing. A lot of opportunities are there. I think you can take this opportunity, visit our career page, and we are here to serve you. So I think I'm done. Let's connect with Field Nation. Our recruiters are here. Yeah, that's it, I think. Thank you, everyone.
একটা আছে আরেকটা গতিপাত so we have one sponsor left that is Gotipath so we have with us Niyamatullah Mohan bhai is he here please bhai come to the stage অনেক অডিয়েন্স শুরুর দিক থেকে অনেক কম সো আপনারা সবাই এখানে আই হোপ ওটিটি প্ল্যাটফর্মে কন্টেন্ট দেখেন বা ভিডিও দেখেন অথবা কোনো এডটেক প্ল্যাটফর্মে ভিডিও দেখেন দেখেন না এরকম কেউ আছেন যে কোনো প্ল্যাটফর্মে ভিডিও দেখেন না সো যদি আপনি বাংলাদেশে বসে কোনো ওটিটি প্ল্যাটফর্ম অথবা এডটেকে ভিডিও দেখে থাকেন আই গেজ ইউ আর ওয়ান অফ আওয়ার সার্ভিস এক্সপিরিয়েন্স সো বাংলাদেশে যতগুলো ওটিটি প্ল্যাটফর্ম আছে আমরা মোস্ট অফ দ্য ওটিটি প্ল্যাটফর্মে সার্ভিস দেই সো উই আর দ্য অনলি সিডিএন কোম্পানি ইন বাংলাদেশ বেসিক্যালি শোনা যাচ্ছে ওকে সো বেসিক্যালি উই আর দ্য অনলি লোকাল সিডিএন কোম্পানি ইন বাংলাদেশ আপনারা যদি কোনো ওটিটি প্ল্যাটফর্মে ভিডিও দেখে থাকেন তাহলে আমাদের সার্ভিসের থ্রুতে দেখছেন সো উই আর বেসিক্যালি বিল্ট ইন মাল্টি সিডিএন সো ইন বাংলাদেশ উই হ্যাভ আওয়ার ওন ইনফ্রাস্ট্রাকচার and outside বাংলাদেশ উই পার্টনার সিডিএন লাইক আকামাই ক্লাউডফ্রন্ট বা গুগল সো দেশের ভিতরে আমরা আমাদের সার্ভিস থেকেই সার্ভিস দেই অ্যান্ড আপনারা যারা আসলে ক্লাউড নেটিভ প্রোগ্রামিং নিয়ে এখন কাজ করতেছেন লাইক আই থিঙ্ক আপনারা এইজ স্ক্রিপ্টিং বা এইজ ল্যাঙ্গুয়েজ এগুলোর সাথে কাজ করতেছেন সো আমরা এগুলো সাপোর্ট করি সো আপনারা যারা এটার সাথে কাজ করতে চান আমাদের সাথে কানেক্ট হতে পারেন অ্যান্ড মোর ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আপনারা সবাই হয়তো এপিআই ক্যাশিং নিয়ে কাজ করে থাকবেন সো ওয়ার দ্য আই থিঙ্ক অনলি কোম্পানি যারা বাংলাদেশে এপিআই ক্যাশিং নিয়ে কাজ করি সো আপনারা যদি চোরকি বা বায়োস্কোপ প্লাস এরকম অ্যাপ্লিকেশনগুলো ইউজ করে থাকেন আর এগুলোর প্রত্যেকটাই আসলে এপিআই রেসপন্স আমাদের সিডিএন নোট দিয়ে সার্ভ হয় সো ফর ডাইনামিক অ্যাপ্লিকেশন আমরা আসলে অ্যাপ্লিকেশনে লোড পাঠাই এবং স্ট্যাটিক রেসপন্সের জন্য আমরা অলওয়েজ আসলে সিডিএন দিয়ে সার্ভ করি সো লাইক কাইন্ড অফ এ জিরো ডাউন টাইম কারণ যখন আসলে ডাইনামিক এপিআই ডাউন থাকে তারপর কিন্তু স্ট্যাটিক এপিআই অ্যানাবল থাকে সো যারা আসলে অলরেডি সিস্টেমে ঢুকে গেছে তারা কিন্তু তাদের এক্সপিরিয়েন্স নিতে থাকে সো আমরা খুব লাস্ট মোমেন্ট স্পন্সর হয়েছি বাট আমরা আসলে চাই আরও বড়োভাবে স্পন্সর করতে কাজ হচ্ছে এই টাইপের ইভেন্ট স্পন্সর করলে আসলে মানে ইন্ডাস্ট্রি বা যারা আসলে কাজ করতে এক্সপিরিয়েন্স হয় আমি শুরু একটা সেশনে দেখতেছিলাম সবাই বলতেছিল যে অ্যাকাডেমিয়া বা ইন্ডাস্ট্রি আসলে কোলাবোরেশনের গ্যাপ আছে সো অনেক জায়গায় আমরা অনেক টিম মেম্বার হায়ার করি ইন্টারেস্টিং পার্ট হচ্ছে সিডিএন নিয়ে বাংলাদেশে দেয়ার ইজ নো ইঞ্জিনিয়ার লাইক হু ক্যান বিল্ড সিডিএন উই হ্যাভ দ্য অনলি ফিউজ ইঞ্জিনিয়ার্স যারা আসলে আমরা ইন হাউস সিডিএন বিল্ড করছি অথবা এই টাইপের সলিউশন বানানো গেছে সো যখন আমরা এই যে স্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছি দেয়ার ইজ নো ইঞ্জিনিয়ার হু ক্যান অ্যাকচুয়ালি বিল্ড দ্য প্ল্যাটফর্ম আমরা মেবি বাইরের কিছু কোম্পানির সাথে পার্টনার করতেছি অ্যান্ড খুব লিটারালি যদি বলি উই আর কপিং আউটসাইড প্রোডাক্ট লাইক সিডিএনে আমরা পার্টনার ছিলাম টেলিকম মালয়েশিয়ার মতো একটা কোম্পানির সাথে ফর 3 ইয়ার্স অলমোস্ট সো আমরা 3 বছর ওদের সলিউশন দেখছি অ্যান্ড দেন উই কপিড ইট সো বাইরে যেসব সলিউশন আসলে আছে বাংলাদেশে প্রবলি সেটা কেউ কপিও করতেছে না আমি খুব প্রাউডলি বলি যে উই শুড কপি দ্য বাইরে যে প্রোডাক্টগুলো ভালো চলে সেগুলোকে প্রপারলি কপি করা ঠিক আছে নট ইনোভেশন আসলে ইনোভেশনের খুব দরকারও নাই বাংলাদেশে দরকার মোর লোকালাইজেশন মোর কনটেক্সচুয়ালাইজ ইভেন আপনারা যারা এআই নিয়ে কাজ করতেছেন দেখেন খুব আমরা কিছু এআই সলিউশন নিয়ে কাজ করতেছি যে এক্সাম্পল দিই লাইক যে মডেলগুলো আমরা ইউজ করতেছি দে নো ওয়েস্টার্ন কালচার সো ইনফ্যাক্ট এআই নিড মোর কালচারাল কনটেক্সট সো যেই ইমেজটা বা যেই ছবিটা বাইরে মেবি সেন্সরে আটকাচ্ছে না বাংলাদেশে সেটা আটকে যেতে পারে সো আপনারা যারা কন্টেন্ট বা ডাটা সেট দিচ্ছেন সব ডাটা যে আসলে সব কালচার বা কনটেক্সটের জন্য প্রপারলি কাজ করে সেটাও না সো আমরা অ্যাজ এ লোকাল কোম্পানি উই আর দ্য অনলি সিডিএন কোম্পানি অ্যান্ড লাইক এইজ স্ক্রিপ্টিং অর এই টাইপের সলিউশন আমরা দিই সো আপনারা যারা ইনোভেশন বা ইনোভেটিভ মাইন্ডসেট নিয়ে কাজ করতেছেন ফিল ফ্রি টু কানেক্ট উইথ মি অ্যান্ড আওয়ার টিম আমরা এগুলো নিয়ে কাজ করতেছি অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি ভিডিও স্ট্রিমিং সলিউশন অর দিস কাইন্ড অফ থিং জাস্ট ফিল ফ্রি টু কানেক্ট উইথ মি থ্যাংক ইউ
Okay, and now we'd like to welcome Front Page, our media partner, to take over the crest. Crest. Next, I would request Team Phonics, our community partner. A round of applause for Front Page. Thank you. Next, Team Phonics. Shamim bhai here? Okay. সো মাগরিবের আজান হয়ে গেছে, আমরা খুব বেশি সময় নেব না আমাদের। সো বেসিক্যালি এখন আমরা আমাদের কুইজ সেশন হবে। সো সবার পকেটে ফোন আছে, ফোন বের করে ফেলেন। সো আমার স্ক্রিন না, আগে ওই যে গিফটগুলো দেখান। একদম ছোটাই। Okay, so we have some exciting gift from our sponsors. First one, I think 30,000 taka worth, that is from Pico Cloud. Second one is 20,000, and third one is 10,000. These are cloud credit, but it's like real money. You can rent it to other guy and earn cash. Don't do it. So that, I think that will violate the policy. We don't encourage that. So আমার স্ক্রিন দিয়ে দেন। So except the co-organizer and volunteers, those are excluded. Speaker is okay. Speaker is okay. No. Oh, shit. আবার কল চলে আসছে, সরি। And we have also have 10 exclusive gift from Field Nation. Just give me a second. Okay, I was. সো আপনারা এই কিউআর কোডটা স্ক্যান করতে পারেন, অথবা slido.com-এ যাবেন, গিয়ে এই কোডটা দিবেন।
হ্যাঁ, টোটাল 13টা। সো আমরা 1 মিনিট ওয়েট করবো বেসিক্যালি। এখন 56, 57 পর্যন্ত 1 মিনিট ওয়েট করবো সবাইকে। Okay, people are joining 28, 34 people joined, 41 people. So আমরা আশা করতেছি at least 70, 80 or 100. আচ্ছা, নাম এমন এমন নাম দিবেন যেটা রিকগনাইজ করা যায়, আপনার সাথে ওয়ান টু ওয়ান ম্যাপ করা যায়। নিকনেম সুডোনেম দিলে যেটা দিয়ে আপনার সাথে ম্যাপ করা যাবে না, মানে অ্যাটলিস্ট আপনি এনআইডি বা ফটো আইডি দেখাতে পারবেন না, তখন কিন্তু দেয়া হবে না। হ্যাঁ, আমরা মানে 58 হয় নাই, কয়েক সেকেন্ড বাকি আছে। সো মানে রুলস হলো, আপনারা যখন আমি কোশ্চেনে যাব এই স্ক্রিনে তাকাবেন না, আপনার ফোনের স্ক্রিনে তাকাবেন, এবং আপনি যত মানে এটা রেস কন্ডিশন, আপনি যত আর্লি প্রেস করবেন মিলি সেকেন্ড লেভেলে আপনাকে র্যাঙ্কিং হবে। সো বিওয়ার অফ, যারা অলরেডি ইউজ করছেন তারা জানেন, যারা নতুন তাদের জন্য বললাম। 81 অলরেডি ডান, এবং আমরা এখনো 58 হয় নাই, কয়েক সেকেন্ড বাকি, আমার ফোনে এখনো হয় নাই। কেউ কি আছেন যারা মানে খুব জয়েন করতে পারেন নাই বা টেকনিক্যাল ডিফিকাল্টি ফেস করতেছেন? নাই। সো হ্যাঁ, আমরা 58-এ চলে আসছি। সো লেটস গো টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন। Look at his phone screen. So it's around 20 seconds. You will. So majority guy answer for 68% answer for D, and the right answer is D. So let's see the leaderboard. Shunju, Mahin, Habibullah, Pappu, Jamshed Iqbal. Good luck for you guys. Okay, let's go to the next question. And we are done. So majority, I think majority answered the right question. And this is the B is the right answer. And let's see the leaderboard. So we have consistent leader. So let's go to the third question. We have total 10 question, nothing much. Again, the right, every majority answer for the right question. We miss Shunju. Okay. Okay, and we see a girl in the list. Female.
Okay. Let's go to the next question. So all these topic are actually covered on the sessions. So if you just slightly heard what are the base thing they discuss, you should answer the question. So Shamim Bhai gave a good speech. Majority guy is right. And now leaderboard fully changed. So that is the beauty. Next, go to the fifth. So that is a tricky one. If you are a CS graduate, you should know it. Again, so good. So majority guy got the right answer. Sixth question এ যাই আমরা। এটা অ্যাকচুয়ালি ফার্স্ট টপিক ছিল, গেটওয়ে এপিআই। Great. And right answer is true. And we have again consistent leader, Jamshed Iqbal. Now let's go to the seventh. So it actually tests how well you know your Kubernetes. I think this is the first question majority guy got wrong. And leaders will get changed here. সরি লিডার বোর্ড দেখাইলো না কেন? আচ্ছা ঠিক আছে, লিডার বোর্ড আসে না এটাতে, বাট আমরা পরে কোশ্চেনে চলে যাচ্ছি। লিডার বোর্ড না দেখালেও ওই কাউন্টটা হয়েছে। সো আমরা ফাইনাল যে লিডার বোর্ডটা হবে ওইটাতে সবগুলাই কাভার্ড হবে। হ্যাঁ, এখানে আমরা অনেক ধরনের অ্যান্সার পাচ্ছি, বাট এখানেও মেজরিটি গাই গট ইজ রাইট। সো আপনারা ম্যাথে ভালো বোঝা যাচ্ছে, অ্যাটলিস্ট অ্যারিথমেটিক্সে। So after 8, this is the leaderboard. আর দুইটা কোশ্চেন বাকি আছে। সো আমি আর কোনো ড্রামা করতেছি না, যেহেতু সময় উই আর রানিং আউট অফ টাইম। 9 কোশ্চেনে চলে গেলাম। We had a very good session on security today. So that was a hint. Majority guy got the right answer. এখন লিডার বোর্ড দেখে মনে হচ্ছে যে অরিজিনালদের একজন আছে প্রবাবলি। ওকে, সো দিস ইজ দ্য ফাইনাল ওয়ান। 13।
সো এরপরও একটা লিস্ট আছে আমাদের অ্যাপ্লিকেশনের লিমিটেশনের কারণে ওই নামগুলো দেখা যাচ্ছে না, আমরা ওগুলো ফাইনালি অ্যানাউন্স করব। আরেকটা কোশ্চেন বাকি আছে, দিস ইজ দ্য ফাইনাল ওয়ান। মানে ইট ইজ এ সিনারিও বেসড কোশ্চেন। হ্যাঁ, সো স্টিল মানে এই যে আমরা অনেকে হতাশ হচ্ছি না, অনেকে কিন্তু রাইট অ্যান্সারটাই দিছে, মেজরিটি গাই। ওকে, সো আমাদের ফাইনাল লিস্ট চলে আসছে। সো উই হ্যাভ আওয়ার উইনার্স। উইনারের গিফট কি রেডি? আচ্ছা, ওকে, সো লেটস কল্ড অন দ্য স্টেজ ফাহারি রাশেদ। কংগ্রাচুলেশন। হ্যাঁ, সন্ময় ভাই, সন্ময় ভাই আপনার বাংলা স্পেলিং কি এটাই? কংগ্রাচুলেশন। এই আপনি দেন, আপনি স্ক্রিন দেন। এটা আপনি ইয়েতে যাবেন। আমরান ভাই প্লিজ। আর 4 থেকে যারা 10-13 পর্যন্ত, তাই না? লগ ইন লাগতেছে কেন? আরে কি রিকভারি ফুল ডাউনলোড করেন নাই? না না না, আমি করতে পারি। মোরন টু ভেরিফাই দেন, মোর ওয়েস টু ভেরিফাই। আমাদের কাছে আছে কি ওই ইয়েটা? হ্যাঁ, আপনার ফোন নাম্বার 32 কি আপনার? হ্যাঁ, নাম্বার দেন না। ফোন নাম্বার কি আমার দেওয়া নাকি? কি যে পাসওয়ার্ড? না না, ভেরিফাই করতে হবে। পরে লিস্টে কি আছে? আছে কিন্তু একটু পরে, আমরা পরে দিতে হবে। আমাদের অনেক হয়ে যাচ্ছে ওনার।
হ্যাঁ আমরা তিনজন পাস করাইতে যাচ্ছি 13 নিয়ে যেতে যাচ্ছি ফিল্ডনেশনে যারা জিতছে তাদেরকে দিব না ও তাহলে তো ওই পিছনের দিক থেকে তিনজন ইয়ে হবে। আপনার নাম্বারটা বলেন তো 713 45 আচ্ছা আমরা এটা একটু পরে করি, আপনি অন্য সেশনগুলো চালাই দেন। সেশন না এটা কমপ্লিট করতে হবে, আর তো ই নাই। না আপনার আরো কাজ আছে না? আরে ভাই এটা না করলে তো তুমি চলে যায় আর না, জানান না যে আপনারা সেই তিনজন কে, কারণ লিস্টটা আমাদের কাছে। মানে যারা 14 15 16 মোস্ট প্রবাবলি তারাও পাচ্ছেন। দে কুড বি এলিজিবল। And the sacrifice is Phil Nation peoples who get the 3 prizes, they sacrifice the 3 prizes. Final leaderboard. ভাই 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 একটা মিনিট আমাকে দিন। এই যে অ্যানালিটিক্সে আপনি পাবেন হচ্ছে এক্সপোর্ট করেন। ফুল পিডিএফ, হ্যাঁ এটা পিডিএফ নেন। না এইটা ওই যে রেকর্ড এখানে ওপেন করে দেন। একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। ডাউনলোড করতে হচ্ছে আর কি, এরা স্লাইডে প্রথম 10টা দেখায়। এটা গুড পাওয়া গেছে, গ্রেট। এই কই গেল? এই যে আচ্ছা এরপরে আছে, আমি আবার স্ক্রিন শেয়ার দিই তাহলে সুবিধা হবে, নাইলে তো আমার স্ক্রিনটা দেন। স্ক্রিনটা দাও ভাই। আপনারা একটু যারা নামগুলো দেখবেন কুইক আসেন, হ্যাঁ আমাদের টাইম কনস্ট্যান্টের ভিতর দিয়ে যাচ্ছি, নামগুলো বলে দেন। আপনারা আমাদেরকে অ্যালাউ করতেছেন, এখনো মানে চিল্লাচিল্লি শুরু করেন নাই। আচ্ছা আমরা একটু ওই যে লিডার বোর্ড একসাথে এক্সপোর্ট করতে হলো আর কি। সো নেক্সট আমাদের কাছে, আচ্ছা আমরা কি নামগুলো যারা দেখতেছেন তারা আসলে নাম বলে মাহিন, অনেক দেবনাথ, আচ্ছা আরেফিন হুসাইন। আমি বলি আপনি 14 নম্বর থেকে টাইপ বলেন। 14 থেকে না না এরা তো সবাই তো আর ওরা না। অদ্রেন্দু, আব্দুল্লাহ আল নাহিদ, তানভীর হোসাইন তাহা, জোবায়ের আহমেদ, জামশেদ ইকবাল ফরমান। সো যারা এর মাঝখানে যারা ফিল্ড নেশনের আছেন ওনারা এক্সক্লুড হবে, ফিল্ড নেশন ছাড়া বাকিরা আসতে পারেন। যে 5 থেকে কত পর্যন্ত 18 পর্যন্ততে 3 জন এক্সক্লুড হবে, বাকি নামগুলো আপনারা চলে আসেন। 4 জন, তাহলে 19 পর্যন্ত যে নামগুলো আছে 5 থেকে নাম দেখে আপনারা চলে আসেন। সিম্পল ম্যাথ, বুঝতেছেন তো? আচ্ছা নাম বলে উনি নাম মাহিন বাদ ভাই, এরপরে কে? আপনি অনেক অনেক জি প্লিজ আসেন। পাইছি একদম অনেকক্ষণ পরে। গিফট দিতে এত হেজিটেশন কেন ভাই আপনাদের? হ্যাঁ নেক্সট আরেফিন হোসাইন, আচ্ছা ওই যে আর্ধেন্দু, আপনি নামগুলো ডাকেন তো। ভাইয়া আর্ধেন্দু, হ্যাঁ দেন হলো আব্দুল্লাহ আল নাহিদ, আব্দুল্লাহ নাহিদ, তানভীর হোসেন তাহা, জোবায়ের আহমেদ, জামশেদ ইকবাল ফরমান,
সাইফুল ইসলাম ফয়সাল, শাহিরুল ইসলাম ফলক, শামীম FN, বুঝলাম না FM কি, এহসান মিরানি রুমি, সাপিন আহমেদ, হ্যাঁ, হ্যাঁ, আলিফা চলে আসুন। খান, মিনহাজুল ইসলাম। এ পর্যন্ত কতজন পাইছি? আপনি দুজন একটু সাইডে হইলে 1 2 3 4 5 6 7 হাতে দিয়ে দেন, হাত দেন, হাত দেন। আরো দুজন। না না ওনারা তো না না, আর একজন। ইনক্লুসিভ হইছে এখন, ইনক্লুসিভ। এন্ড আরেকজন আছে আকিল শিহাবুদ্দিন। MD শিয়াবুদ্দিন আছে কি? আছে। Yeah. এই যে পাও। হাতে দিয়ে দেন। ভাই আপনার সবাইকে একসাথে দিতে পারেন? আচ্ছা, so I would like to welcome someone from Felicity to take over the crest. থ্যাংক ইউ সবাইকে। আজকে আমরা আপনাদের ইন্টারনেট স্পন্সর ছিলাম। আপনারা জানেন ফেলিসিটি আইডিসি একটা ইন্টারন্যাশনাল ডেটা সেন্টার স্কেলে বাংলাদেশে একটা ডেটা সেন্টার করেছে কালিকোর হাইটেক পার্কে। আপনারা ইন কান্ট্রি পাবলিক ক্লাউড ইউজ করছেন সেটা পিকো ফেলিসিটি আইডিসিতেই আছে। আমরা আপনাদের সবাইকে ইনভাইট করছি FIDতে আসেন। এটা কালিয়া করে আমাদের মেন 500 রেকের ডেটা সেন্টার এখানে আছে। অলরেডি আপনাদের কনফিডেন্সের জন্য বলছি 1/3 অফ ব্যাংক রানিং দেয়ার। সো আপনারা যারা নিজের ডিভাইস দিয়ে ডেপ্লয় করবেন চিন্তা করছেন, আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে FIDCর রেকে। এবং আপনারা যারা ক্লাউডে যেতে চাচ্ছেন সেটার জন্য অলরেডি আমাদের স্যার আপনাদেরকে বলে গেছে, আপনারা আমাদের সাথে কমিউনিকেট করবেন প্লিজ। আর আমরা বাংলাদেশে স্টারলিংকের এক্সক্লুসিভ পার্টনার। আমরা নট অনলি পার্টনার, উই অলসো দ্য সাপ্লায়ার অফ স্টারলিংকের সেট আপটা কালিয়াকৈর হাইটেক পার্কে বসেছে। সো আপনাদের যে কোনো প্রোগ্রামের জন্য আমরা আপনাদেরকে ইন্টারনেট স্পন্সর করব। থ্যাংক ইউ এভরিওয়ান।
এই টিমটা গত বছর থেকে আমাদের সাথে কানেক্টেড আছে ফিনিক্স সামিটে কমিউনিটি পার্টনার হিসাবে। সো ফিনিক্স সামিট, রেনাসকন এবং সাইবার সিকিউরিটি সেন্টার অফ এক্সেলেন্সে যত ধরনের অ্যাক্টিভিটি আছে উই উইল গেট ইট টুগেদার। একই সাথে আমি আজকে একটু অ্যানাউন্স করতে যাচ্ছিলাম, যদিও আমি দেখলাম যে অনেক পার্টিসিপেন্টসের ধৈর্য নাই। সো মাঝে মধ্যে আমি একটু হতাশ হয়ে যাই যে কার জন্য কি করছি। তো আমি এটা নিয়ে বলি যে এতদিন নিজের খেয়ে বনের মোষ তাড়াইতাম, আল্লাহ তালা সেটার দায়িত্ব এখন আমাকে দিয়েছে, এই জন্য আলহামদুলিল্লাহ। সো যারা আছেন তারা হয়তো বা বেনিফিটেড হবেন, যারা চলে যাচ্ছেন তারা হয়তো ভবিষ্যতে কোনো সময় দেখে নিলেও দেখে নিতে পারেন। আমি অ্যানাউন্সমেন্টে যেটা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে বাংলাদেশে প্রথমবারের মতো আমরা গ্রাসরুট লেভেলের আর একটা ইনিশিয়েটিভ করছি, যেটা সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড। এইটা এই বছরের অক্টোবর মাসে হবে রেনাসকনের সাথে। অনেক কিছুই করছি। আমাদের পিকো পাবলিক ক্লাউডের সিইও স্যার বেশ কিছু কথা বলে গেছে, এফআইবি আমার কিছু ভাই ব্রাদার আছে তারাও বেশ কিছু কথাবার্তা বলে গেছেন। আমরা বাংলাদেশে সাইবার সিকিউরিটি ডোমেনটাকে মেড ইন বাংলাদেশ করতে যাচ্ছি। তো এই জায়গাতে আসলে আপনারা যারা ইয়াং জেনারেশন আছেন এবং প্রফেশনাল আছেন তাদের হেল্প লাগবে, সাপোর্ট লাগবে। আমাদের পেজের সাথে কানেক্টেড থাকবেন, কোনো হেল্প লাগলে দিহান আছে, তার সাথে যোগাযোগ করবেন, আমাদেরকে নক করবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ শামীম ভাই। আমরা একটা এমইউ সাইন করছি, হ্যাঁ, তো গতবারও করেছিলাম, আমরা আবার নতুন ব্র্যান্ড নিয়ে করতেছি, ঠিক আছে। আর যারা জানেন না মনে হয় যে আমরা এই ব্র্যান্ডটা আগে ছিল কোবারনেটিস ইউজার গ্রুপ হিসেবে রান করতাম। তো দিস ইয়ার মানে লাস্ট ইয়ার ডিসেম্বরে আমরা এই গ্রুপটাকে অফিসিয়ালি সিএনসিএফ এর একটা কমিউনিটি গ্রুপ হিসেবে আমরা রান করতেছি। অ্যান্ড আন্ডার দিস গ্রুপ উই হ্যাভ 2 সাব গ্রুপ অ্যাজ ওয়েল, ক্লাউড নেটিভ ঢাকা অ্যান্ড ক্লাউড নেটিভ চট্টগ্রাম, and there will be more cloud native city wise or university wise sub-chapter will gonna come, and you will enjoy the community service over there. So now I will request, everybody from the cloud native, organizer, come on the stage and have a photo session with the team Phonics. Dihan, please. So our program at Tidin আমরা একটা ফটো সেশন করতে যাচ্ছি সবাই। বলেন না কি অবস্থা, যারা okay, so thank you everyone, thank you for coming, thank you for staying till in the end, till we meet next time. Stay blessed, thank you.